দেখুন, আমি আপনাকে কোনোভাবে নিজের স্ত্রীর মর্যাদা দিতে পারবো না। প্লিজ আমার কাছ থেকে কখনো কোনো আশা রাখবেন না। আচ্ছা, আপনারা আমাকে কি ভেবেছেন বলুন তো? মানে কিছু বলছি না বলে যখন যেভাবে পারছে সেইভাবে আমাকে কথা শুনিয়ে নিচ্ছে। প্রথমে আপনার ভাইয়ের সঙ্গে বিয়ে ঠিক করলো, তারপর আপনার সঙ্গে আমাকে বিয়ে দেওয়া হলো আমার কোনো মতামত না নিয়ে। আর এখন আবার আপনি বলছেন আমাকে নিজের স্ত্রী হিসেবে মানবেন না। বলছি কি ফাজলামো হচ্ছে এগুলো? যে যেভাবে পারছেন আমাকে ব্যবহার করে নিচ্ছেন। কী সব যাতা বলছেন আপনি? দেখুন, আপনি নিজেও জানেন যা ঘটেছে সেটা একদম ঠিক ঘটেনি। সেটা আপনার জন্য ভালো নয়, আমার জন্যও ভালো নয়। আর সব থেকে বড় কথা, আপনি নিজের অবস্থানটা দেখেছেন? কোথায় আপনি আমার সিনিয়র একজন মানুষ, হবু ভাবি হতে চলেছিলেন, হুট করে আমার পরিবার আপনাকে আমার গলায় ঝুলিয়ে দিল। এখন আমি কিভাবে বাইরে আপনাকে নিজের স্ত্রী হিসেবে পরিচয় দেব? একটাবার বলতে পারেন? আপনার আর আমার বয়সের পার্থক্য অনেক বেশি। আর তাছাড়া আমি সামিয়াকে ভালোবাসি। আর ওর জায়গায় অন্য কাউকে নিজের স্ত্রীর মর্যাদা দেওয়া আমার পক্ষে সম্ভব না। তাহলে এই কথাটা কেন আপনি আমার পরিবারকে তখন বলতে পারলেন না? কেন আপনারা আমার জীবনটাকে নষ্ট করে দিলেন? কেন আমার মতামতের কোনো মূল্য দিলেন না? কেন আপনি আপনার পরিবারকে বললেন না আপনি অন্য একটা মেয়েকে ভালোবাসেন? দেখুন, আপনি খুব ভালো করেই জানেন আমি আমার বাবাকে জমের মতো ভয় পাই। যেখানে বাবা একবার বলে দিয়েছে আপনাকে আমার বিয়ে করতে হবে, সেখানে আমি হাজারবার না করলেও বাবা আমার কথা কোনোভাবে শুনতো না। ঠিক কোনো না কোনোভাবে আপনার সাথে আমাকে জড়িয়ে দিত। আর সেটাই উনি করেছেন। দেখুন, আপনার আর আমার কোনোভাবেই যায় না। আমি কোথায় আপনার থেকে ছোট একজন ছেলে, তার সাথে আপনি সংসার করবেন কিভাবে? আপনার তো একটা আত্মসম্মান বোধ আছে, তাই না? এই প্লিজ, আর না। হ্যাঁ, আপনি আর আপনার পরিবার আমাকে নিয়ে অনেক ভেবেছেন। আমি আমার আত্মসম্মান নিয়ে তো আর আপনাদের চিন্তা করতে হবে না। প্লিজ, ওটা না হয় আমাকে ভাবতে দিন। আর আপনি আমাকে স্ত্রী হিসেবে মেনে নিবেন না, এটা কেন বলছেন? আমি আপনাকে নিজের স্বামী হিসেবে মানব কিনা সেটা নিয়ে তো আমি এখন পর্যন্ত চিন্তা ভাবনার মধ্যে আছি। যদিও আমি চিন্তা ভাবনার মধ্যে ছিলাম আমি কি করব, কিন্তু আপনার কথা শুনে এখন আমি শিওর। আর যাই হোক, আমি আপনাকে ছাড়ছি না। আপনি আমাকে স্ত্রী হিসেবে মানুন আর না মানুন, সংসার আমার সঙ্গেই করতে হবে। আর আমাকে আপনার স্ত্রীর অধিকার দেওয়া লাগবে না, কারণ আমি আমার অধিকার ছিনিয়ে নিতে জানি। ওকে? আবির আরিশার বলা কথা শুনে প্রথমটায় থমকে যায়। সে কখনো কল্পনাই করেনি আরিশা এমন কিছু বলবে। সেখানে সে নিজের মনের কথা বলে দিয়েছে, সে যে অন্য একজনকে ভালোবাসে। কিন্তু তারপরও আরিশা জোর করে তাকে স্বামী হিসেবে মানিয়ে নিতে বাধ্য করবে, এমন কথা সে আরিশার কাছ থেকে কল্পনা করেনি। সে তো জানতো আরিশা তার ভাইকে ভালোবাসে। তাহলে কই সব কিছু মিথ্যে ছিল? আরিশা তার ভাইয়ের সাথে ভালোবাসার অভিনয় করেছিল, নাকি এই বিয়ে বাতিল হওয়াতে তার রাগ এমন জেদে পরিণত হয়েছে? আবির আরিশার দিকে অবিশ্বাস নিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। আরিশার চোখে জেদ, আত্মবিশ্বাস এবং কিছুটা ক্ষোভের মিশ্রণ দেখে তার ভেতরে ভয় আর রাগ একসাথে দানা বাঁধতে শুরু করলো। কি বলছেন এসব? আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি আমার ভাইয়াকে ভালোবাসতেন, তাই না? আমাদের সবার সামনেই তো আপনাদের সম্পর্ক ঠিক হয়েছিল। হঠাৎ করে কেন কেন আপনি এমনটা করছেন? আপনি কি শুধু আমার উপর প্রতিশোধ নিতে চাইছেন? প্রতিশোধ? আমার জীবনটা আপনারা নষ্ট করে দিলেন, আর আমি কিনা শুধু প্রতিশোধ নিব? না মিস্টার আবির, আমি এত সস্তা নই। হ্যাঁ, আমি আপনার ভাইকে বিয়ে করতে প্রস্তুত ছিলাম, সম্পর্কের প্রতি আমার দায়িত্ববোধ ছিল, কিন্তু আপনার ভাই সেই দায়িত্বের কোনো দাম দেয়নি। মানে, ভাইয়া তো আমেরিকায় আছে। সে তো কাজের জন্য। সে তো আমেরিকায় তার দীর্ঘদিনের প্রেমিকা, যাকে সে কখনো ভুলতে পারেনি, তাকে বিয়ে করে সেটেল হওয়ার জন্য চলে গেছে। আমাকে শুধু আপনাদের পরিবারের সামনে একটা ভালো পাত্রী হিসেবে দেখানো হয়েছিল বাবার চাপে পড়ে, আর সেই কারণে আমার আর আপনার ভাইয়ের বিয়ে ঠিক।
3 দিন আগে উনি নিরুদ্দেশ হয়েছেন, আমেরিকায় পালিয়ে গেছেন। আপনার পরিবার কি আপনাকে এই সত্যটা বলেনি? না, নিশ্চয়ই বলেনি। তারা কেবল একটা উপায় খুঁজেছিল কিভাবে সহজে ব্যাপারটা থামাচাপা দেওয়া যায়, যাতে সমাজে তাদের মুখ না পড়ে। আর সেই উপায় হলো আপনি। আবিরের মাথা ঘুরতে শুরু করলো। সে কল্পনাও করেনি এমন কোনো ঘটনা ঘটেছে। তার ভাই তাকে এত বড় ধোঁকা দিয়েছে। সামিয়ার সাথে তার সম্পর্কের কথা জানা সত্ত্বেও তার পরিবার তাকে আরিশের সাথে বিয়ে দিয়েছে শুধু লোক লজ্জার ভয়ে। আবিরের রাগ এবার আরিশের উপর থেকে সরে গিয়ে তার ভাই এবং পরিবারের উপরে তীব্রভাবে তা পড়েছে। আমি আমি জানতাম না, আমার পরিবার আমাকে কিছু জানায়নি, কিন্তু তাই বলে আপনাকে জোর করে আমার জীবনে থাকার কোনো অধিকার? জোর নয় আবির, এটা আমার অধিকার। এই বিয়েটা যখন হয়েই গেছে, তখন এই সম্পর্কটার একটা পরিণতি হওয়া দরকার। আমি ভাঙা জিনিস জোড়া লাগাতে ভালোবাসি, আর আপনি সামিয়াকে ভালোবাসেন, ভালো কথা। আমি আপনাদের পথের কাঁটা হয়ে দাঁড়াবো না। কিন্তু আপনাকেও একটা কথা পরিষ্কারভাবে বুঝে নিতে হবে, বিয়ের পর একজন পুরুষকে তার স্ত্রীর কাছে ফিরতেই হয়। আরিশা হঠাৎই আবিরের দিকে এক পা এগিয়ে এসে তার হাতের আঙুলগুলো আলতো করে আবিরের বাহুতে রাখলো। আপনি আমাকে স্ত্রী হিসেবে মানতে চান না? ঠিক আছে, আমি আপনাকে আমার প্রেমের জালে বাঁধতে চাই। দেখি আপনি কতদিন আমাকে নিজের থেকে দূরে সরিয়ে রাখতে পারেন। এই চ্যালেঞ্জটা শুধু আপনার আর আমার মধ্যে। আর হ্যাঁ, মনে রাখবেন, আমি একরোখা। এই কথা বলেই আরিশা মুচকি হেসে আলতো করে আবিরের বাহুতে চাপ দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। আবির হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখে আরিশার স্পর্শের রেশ আর কানে আরিশার শেষ কথাগুলো বাজতে থাকলো। প্রেমের জালে বাঁধা আবির বুঝতে পারছিল তার জীবনটা এবার চরম পরীক্ষার মুখে পড়তে চলেছে। আরিশার এই অদ্ভুত জেদ আর আত্মবিশ্বাস তাকে ভয় দেখালেও ভেতরে ভেতরে এক নতুন উত্তেজনা সৃষ্টি করছিল। আবির রাতে নিজের ঘরে সেই একাই ছিল। আরিশা যে কখন এসে ঘুমাতে গেছে তা সে টেরও পায়নি। আরিশা শান্তভাবে বিছানায় একপাশে পিঠ দিয়ে ঘুমাচ্ছে। তার উপস্থিতি আবিরকে আশ্বস্তি দিলেও তার বলা কথাগুলো যেন আবিরের কানের কাছে বারবার প্রতিধ্বনিত হচ্ছিল। আমি আপনাকে আমার প্রেমের জালে বাঁধতে চাই। আবির বারান্দায় গিয়ে দাঁড়ালো। ভোরের আকাশ সবেমাত্র ফর্সা হতে শুরু করেছে। আবির পকেটে হাত ঢুকিয়ে ফোনটা বের করলো। একটাই নাম তার মাথায় ঘুরছে, সামিয়া। এই পরিস্থিতিতে তার একমাত্র বন্ধু, তার ভালোবাসা সামিয়া। আবির দ্রুত সামিয়াকে মেসেজ করলো। সামিয়া, আমার সঙ্গে একটা খুব খারাপ ঘটনা ঘটে গেছে। তোমার সঙ্গে এক্ষুনি কথা বলা দরকার। কোথায় দেখা করব? কিন্তু মেসেজ সিন হলো না। আবির অপেক্ষা করতে পারল না, সরাসরি ফোন করলো। দুবার রিং হওয়ার পর সামিয়া ফোন ধরলো। এই এত সকালে কি হয়েছে আবির? সামিয়া, আমার সঙ্গে যা হয়েছে, আমার বিয়ে হয়ে গেছে। কি বলছো তুমি? ফাজলামি করছো? তুমি না কালো বললে তুমি চেষ্টা করবে বাবাকে বোঝানোর? আমি সত্যি বলছি সামিয়া, বাবার চাপে পড়ে আরিশার সঙ্গে, মানে আমার ভাইয়ের হবু বউয়ের সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে। পুরো ব্যাপারটা খুব দ্রুত হয়ে গেল। আমি কাল তোমাকে জানাতেও পারিনি। প্লিজ আমার কথা বিশ্বাস করো। বিশ্বাস? আবির, তুমি কি ভেবেছো আমি বোকা? তোমার ভাই পালিয়ে গেল আর অমনি তুমি তোমার সিনিয়র হবু ভাবিকে বিয়ে করে নিলে? তুমি আমাকে নিয়ে একটুও ভাবলে না? সামিয়া, প্লিজ বোঝার চেষ্টা করো। আমার কোনো হাত ছিল না এতে। আমি তোমাকে ভালোবাসি। আরিশা, সে জোর করে আমার জীবনে থাকতে চাইছে। আমি তাকে কোনোভাবেই স্ত্রীর মর্যাদা দিতে চাই না। আমি তোমার কাছে ক্ষমা চাইছি। ক্ষমা? বিয়েটা তো হয়ে গেছে আবির। আরিশা কে সেটা ভুলে যেও না। সে এই পরিবারের বড় ছেলের বউ হতে চলেছিল। তার একটা মর্যাদা আছে। তুমি তার স্বামী। সামিয়া, তুমিও এমন কথা বলছো? আমি তো তোমার কাছে সাপোর্ট আশা করছিলাম। আমি কি সাপোর্ট দেব আবির? সে তো এখন তোমার স্ত্রী, তার সাথে তুমি সংসার করবে। আর তুমি বলছো সে জোর করে থাকতে চাইছে। এই কথা শুনে মনে হচ্ছে তুমি হয়তো তাকে হারাতে ভয় পাচ্ছ না তো?
সামিয়ার কথায় আবির যেন আকাশ থেকে পড়ল। তার ভালোবাসার মানুষটি আজ তাকে অবিশ্বাস করছে, সন্দেহ করছে। সামিয়া, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার সঙ্গে ছাড়া আর কারোর সাথে সংসার করতে চাই না। আরিশা, আমার জীবনে একটা ভুল সিদ্ধান্ত। আমি তোমার সাথে দেখা করতে চাই। কাল সকালে পার্কের কফি শপে এসো। আমার কথাগুলো সরাসরি শোনো প্লিজ। ঠিক আছে, আমি আসব। কিন্তু আবির, তুমি আগে স্থির করো, তুমি কি চাও? তোমার জীবনে একটা ভুল সিদ্ধান্ত আর তোমার স্ত্রী, এদের মধ্যে কোনটা তোমার কাছে বেশি গুরুত্বপূর্ণ? কাল কথা হবে। সামিয়া ফোন কেটে দিল। আবির হতাশায় দেয়ালে মাথা ঠেকালো। সে সামিয়ার কাছ থেকে সহানুভূতি আশা করেছিল, কিন্তু পেল সন্দেহ। আরিশার জেদ এবং সামিয়ার সন্দেহ, দুইয়ের চাপে আবিরের মন আরও অস্বস্তির হয়ে উঠল। হঠাৎ আবিরের কানে ফিসফিস করে কিছু একটা আসার শব্দ হলো। সে ঘাড় ঘোরাতেই দেখলো আরিশা বিছানা থেকে উঠে এসেছে। তার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসছে। এত সকালে ঘুম ভাঙলো? আর আপনার কণ্ঠস্বর শুনে মনে হলো আপনি আপনার প্রেমিকার সাথে কথা বলছিলেন। আমি কি ঠিক? আপনি আপনি কখন উঠলেন? যখন আপনি আমার কোনো হাত ছিলেন না, জোর করে বিয়ে দেওয়া হয়েছে বলেছিলেন, তখন চিন্তা করবেন না। আপনার ব্যক্তিগত কথোপকথনে আমি আর বাধা দেব না। তবে একটা জিনিস ভুলে যাবেন না, আমি আপনার স্ত্রী। আর এই ঘরে এখন আমিই বসন্ত, আর আপনি আমার বসন্তের ফুল। আরিশার এই নির্ভীক রোমান্টিক আচরণে আবির যেন ভাষা হারিয়ে ফেলল। তাকে এড়িয়ে চলা কঠিন হয়ে দাঁড়াচ্ছে ক্রমশ। সামিয়ার সন্দেহ এবং আরিশার আকর্ষণ, কোন দিকে যাবে আবিরের জীবন? আরিশার শেষ কথাগুলো আবিরের বুকে এসে বিঁধল। তার চোখে মুখে এক অদ্ভুত মিশ্রণ, রাগ, বিরক্তি আর অপ্রত্যাশিত ভাবে কিছু এক নতুন ধরনের উত্তেজনা। আরিশার মিষ্টি হাসি, নির্ভীক চোখ আর আলতো হাতের স্পর্শ আবিরের সমস্ত মনোযোগ কেড়ে নিচ্ছিল। সামিয়ার শীতল কণ্ঠস্বর আর সন্দেহ যেন এক মুহূর্তে ফিকে হয়ে গেল। কি হচ্ছে এসব? আপনার কি মনে হয় আপনি আমার কলার ধরে এমন রোমান্টিক ডায়লগ দিলে আমি মুগ্ধ হয়ে যাব? আপনি সীমা ছাড়িয়ে যাচ্ছেন আরিশা। সীমা? স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কোনো সীমা থাকে নাকি মিস্টার আবির? আর মুগ্ধ হওয়ার প্রশ্ন, সেটা না হয় সময় বলে দিবে। তবে হ্যাঁ, এটা শুরু মাত্র। আপনি ভুলে যাবেন না, আপনি আমাকে একটা চ্যালেঞ্জ দিয়েছেন, আর চ্যালেঞ্জে আমি হারতে শিখিনি। চ্যালেঞ্জ? আমার জীবন নিয়ে আপনার এই ছেলে খেলাটা বন্ধ করুন। আপনি কেন বুঝতে পারছেন না আমি অন্য একজনকে ভালোবাসি? আমি আপনাকে আমার স্ত্রীর মর্যাদা দিতে পারবো না। আমি আপনাকে শুধু করুণা করতে পারি, আর কিছু নয়। করুণা? ধন্যবাদ। আমার জন্য আপনার হৃদয়ে অন্তত একটা অনুভূতি আছে, সেটাই যথেষ্ট। তবে করুণা দিয়ে সংসার হয় না আবির। সংসার হয় প্রেম দিয়ে, অধিকার দিয়ে। আর সেই অধিকারটা আমি আপনার কাছ থেকে কেড়ে নিব। এখন একটু সরে দাঁড়ান, আমার ভার্সিটি আছে। আরিশা অত্যন্ত সহজভাবে কথাগুলো বলে আবিরকে পাশ কাটিয়ে ফ্রেশ হতে চলে গেল। আবির হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। তার ভাবনার জগৎ যেন উল্টে গেছে। আরিশার এই আচরণ তার কাছে সম্পূর্ণ নতুন। সে সে এক্সপেক্ট করেছিল আরিশা হয়তো কাঁদে, অনুরোধ করে বা অভিযোগ জানায়, কিন্তু এই নারী যেন অন্য ধাতুতে করা। তার জেদ, তার আত্মবিশ্বাস একই কথায় আবিরকে বিরক্ত করছে এবং তাকে ভাবাচ্ছেও। আবির তখনও বারান্দায় দাঁড়িয়ে আছে। হঠাৎই তার মনে পড়ল সামিয়ার সাথে আর তার দেখা করার কথা। পরদিন সকালে আবির পার্কের কফি শপে গিয়ে সামিয়ার জন্য অপেক্ষা করতে লাগলো। তার বুকে অস্থিরতা। সে ভাবছিল সামিয়াকে কিভাবে বোঝাবে যে এই বিয়েটা ইচ্ছার বিরুদ্ধে হয়েছে। ঠিক 10 মিনিট পর সামিয়া এলো। তাকে দেখে আবির কিছুটা স্বস্তিও পেল, কিন্তু সামিয়ার চোখে মুখে ছিল এক শীতল কাঠিন্য। সামিয়া, তুমি এসেছো, ধন্যবাদ। প্লিজ বসো, আমার কথাগুলো মন দিয়ে শোনো। সময় নষ্ট করো না আবির, বলো। আমার হাতে বেশি সময় নেই। আমি তোমাকে সত্যি বলছি, এই বিয়েতে আমার কোনো সায় ছিল না।
আমার ভাইয়ার ব্যাপারটা জানাজানি হওয়ার পর বাবা রাতারাতি এই সিদ্ধান্ত নেন। আমি প্রতিবাদ করতে পারিনি, কারণ জানো তো বাবার কথা কেউ অমান্য করতে পারে না। আমি তোমাকে ভালোবাসি সামিয়া। আরিশা আমার কাছে কিছুই নয়, সে জোর করে আমার জীবনে থাকতে চাইছে। জোর করে? আবির, তুমি নিজেকে কি ভাবো? তুমি কি মনে করো একটা প্রতিষ্ঠিত শিক্ষিত মেয়ে যে কিনা তোমার ভাইয়ের হবু বউ হতে চলেছিল, সে তোমার মতো একটা ছোট্ট ছেলের জীবনে জোর করে থাকতে চাইবে? সে তো সমাজের চোখে এখনো তোমার থেকে অনেক সিনিয়র। তার নিশ্চয়ই কোনো কারণ আছে। হয়তো সে তোমার পরিবারে থাকতে চায় তোমার ভাই পালিয়ে যাওয়ার পরও। কি বলছো এসব? তুমি আমাকে অবিশ্বাস করছো সামিয়া। আমি তোমাকে ভালোবাসার কথা বলছি আর তুমি আমাকে ভুল বুঝছো। আমি ভুল বুঝছি না আবির। তুমি যখন বললে আরিশা তোমার জীবনে ভুল সিদ্ধান্ত, তখন আমার মনে হলো তোমার এই বিয়েটা যতটা না বাবার চাপে, তার থেকেও বেশি তোমার স্বেচ্ছাই হয়েছে। না হলে তুমি এতটা অস্থির কেন? কেন এত তাড়াতাড়ি ভুল প্রমাণ করার চেষ্টা করছো? তোমার কাছে তো সব থেকে গুরুত্বপূর্ণ এখন তোমার স্ত্রী। সামিয়া, আরিশা যতই আমার স্ত্রী হোক, আমি তাকে সেই মর্যাদা দেব না। তুমি আমার সব। আমি এই সম্পর্কটা থেকে বেরোতে চাই। আমি তোমাকে বিয়ে করতে চাই সামিয়া। বিয়ে? আবির, তোমার কি মনে হয় একজন বিবাহিত পুরুষের সঙ্গে আমি সংসার করতে চাইবো? তোমার জন্য আমার যেটুকু সহানুভূতি ছিল তোমার এই কথাই তাও চলে গেল। তুমি এই পরিস্থিতি সামলাতে না পেরে এখন আমাকে আরেকটা সমস্যার মধ্যে টানতে চাইছো। তুমি আরিশার সাথে সংসার করো আবির, ও তোমার স্ত্রী। আর আমি এসবের মধ্যে থাকতে চাই না। সামিয়া টেবিল থেকে উঠে দাঁড়ালো। আবির তাকে থামাতে চাইলো, কিন্তু সামিয়া শুনল না। সামিয়া প্লিজ শোনো। তোমার জীবনে এখন আরিশা, এই সত্যটা মেনে নাও। আমার কাছে আর এসো না। আবির পাথরের মতো বসে রইল সেখানেই। তার হাত থেকে কাপটা প্রায় পড়েই যাচ্ছিল। সামিয়া তাকে ছেড়ে চলে গেল। তার ভালোবাসার মানুষটি তাকে অবিশ্বাস করে, তার জীবন থেকে নিজেকে সরিয়ে নিল, তার পরিবারে তাকে ঠকালো। আরিশা তার জীবনে জোর করে ঢুকলো, আর এখন তার একমাত্র ভরসা সামিয়া তাকে ছুঁয়ে ফেলল। তার রাগ আর হতাশা যেন জমাট বাঁধতে শুরু করলো। সে বুঝতে পারছিল এই জন্য দায়ী তার পরিবার। সে আরিশাকে কোনোভাবেই নিজের জীবনে থাকতে দিবে না। আবির কফি শপ থেকে উঠে প্রায় দৌড়ে বাড়িতে এলো। তার মন তখন ক্রোধে ফুটছে। সে সোজা তার ঘরে গেল। আরিশা তখন শাড়ির আঁচল কোমরে গুজবে বই গোছাচ্ছিল, তার মুখে এক শান্ত হাসি। কি হলো, এত ঘামছো কেন? শরীর খারাপ লাগছে নাকি আপনার সেই চ্যালেঞ্জের ফল দেখতে শুরু করেছেন? আপনি বন্ধ করুন এসব। আপনার এসব নাটক বন্ধ করুন। আপনি কি মনে করেন আপনি এসব করে আমার জীবনে থাকতে পারবেন? সামিয়া আমাকে ছেড়ে চলে গেছে, আর এর জন্য দায়ী শুধু আপনি। আপনার জন্যই আমার জীবনটা নষ্ট হলো। আমি জানি সামিয়া আপনাকে ছেড়ে চলে গেছে। বারান্দায় দাঁড়িয়ে আমি আপনাদের কথোপকথন শুনেছিলাম। শুনেছেন? তাহলে আপনি কিভাবে এত শান্তভাবে কথা বলছেন? আপনার কোনো অনুভূতি নেই? কেন থাকবে না? আমার অনুভূতি আছে বলেই তো আমি আপনাকে আপনার স্ত্রীর অধিকার থেকে বঞ্চিত করতে চাই না। আর আপনি কেন ভাবছেন আমি দায়ী? আপনাকে কি আমি বাধ্য করেছিলাম আপনার পরিবারের কাছে মাথা নত করতে? সামিয়া আপনাকে অবিশ্বাস করেছে কারণ আপনার ভেতরের দুর্বলতা সে দেখেছে। যে পুরুষ তার ভালোবাসার জন্য নিজের পরিবারের বিরুদ্ধে দাঁড়াতে পারে না, সে দুর্বল। আর দুর্বলতা আমি ঘৃণা করি। আপনি আপনি আমার চরিত্র নিয়ে কথা বলছেন? আপনি জানেনও না আপনি কার সাথে কথা বলছেন। জানি, আমি আমার বরের সাথে কথা বলছি। আর এই চ্যালেঞ্জ আমি জিতে নেবই। আপনি আমাকে স্ত্রী হিসেবে মেনে নিন আর না নিন, এই বাড়িতে আপনি আমাকে আপনার স্ত্রী হিসেবেই পাবেন। এবার একটা কথা মন দিয়ে শুনুন মিস্টার আবির। আপনার জীবনটা নষ্ট হয়েছে কারণ আপনার ভাই আর পরিবার আপনাকে মিথ্যা বলেছিল। আরিশা আপনার জীবনে কোনো সমস্যা নয়, আমি আপনার জীবনের সমাধান। আমাকে যদি আপনি স্ত্রী হিসেবে মেনে না নেন তাহলে আপনার জীবনটা আমি আরো কঠিন করে তুলব। আরিশার চোখে ছিল এক তীব্র আকর্ষণ আর অদ্ভুত জেদ। আবির তার চোখ থেকে চোখ সরাতে পারছিল না।
সামিয়া চলে যাওয়ার কষ্ট আর আরিশার এই মুহূর্তে আকর্ষণ আবিরকে এক নতুন সংগ্রামের দিকে ঠেলে দিচ্ছিল। আবির স্থির করলো সে আরিশাকে তার উদ্দেশ্যে সফল করতে দেবে না। আপনার সব চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম, কিন্তু মনে রাখবেন আপনি কোনোদিন আমার স্ত্রী হতে পারবেন না। আমি আপনাকে ঘৃণা করি। দেখা যাক, দুঃখ থেকে ভালোবাসার জন্ম নিতে বেশি সময় লাগে না আবির। এই বলে আরিশা হালকা হাসি মুখে আবিরকে হাত ছেড়ে দিল এবং গোছানো বইগুলো নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আবির দেওয়ালে হেলান দিয়ে দাঁড়ালো। তার রাগ আর হতাশা যেন আরিশার সৌন্দর্যের নিচে চাপা পড়ে গেল। তার মন অস্থির হয়ে উঠল। সে কি সত্যি আরিশার এই প্রেম জালে বাধা পড়ে যাবে? আরিশার বেরিয়ে যাওয়ার পর আবির নিজের ঘরে একা দাঁড়িয়ে রইল। তার ভিতরে এক তখন ঝড় বইছে। সামিয়ার চলে যাওয়া, পরিবারের বেইমানি আর আরিশার অদ্ভুত জেদ আকর্ষণ সব মিলিয়ে আবির নিজেকেই দিশাহারা অনুভব করছিল। সে রাগে আরিশার দিকে তাকানো বইয়ের চাকটার একটা ঘুষি মারল, গিয়েও থেমে গেল। সে ভাবল রাগ করে লাভ নেই, আরিশাকে তার যোগ্য জবাব দিতে হবে। আপনি আমাকে দুর্বল ভাবছেন আরিশা, আমি দেখাবো দুর্বলতা কাকে বলে। আমি আপনাকে আপনার জেদের শাস্তি দেব। আপনি আমার জীবনে জোর করে থাকতে এসেছেন, কিন্তু আমি আপনাকে সেই সুযোগ দেব না। আবির দ্রুত ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে নিচে নামলো। তখন তার সামনে দুটি পথ, পরিবারকে প্রশ্ন করা আর আরিশাকে এড়িয়ে চলা। আবির নিচে ড্রয়িং রুমে এসে দেখলো বাবার দুজনেই নাস্তা টেবিলে বসে আছেন। আরিশা তখন তাদের প্লেটে খাবার তুলে দিচ্ছে, মুখে সেই শান্ত হাসি। তাকে দেখে মনেই হচ্ছিল না সে কিছুক্ষণ আগে আবিরের সঙ্গে চরম বাক্য বিনিময় করে এসেছে। বাবা, তোমার সঙ্গে আমার কথা আছে, খুব জরুরি। হ্যাঁ বলো, নাস্তা করতে করতে বলো। এত সকালে কি এমন জরুরি কথা? আমি জানতে চাই আরিশার বিয়ের ব্যাপারটা আমার সাথে এত তাড়াতাড়ি কেন হলো? আর ভাইয়া ভাইয়া কেন আমেরিকায় পালিয়ে গেল? আপনারা আমাকে কেন সত্যিটা জানাননি? আবির, তুই এসব কি বলছিস? ভাইয়ার সাথে তোর মানে তোমার আর আরিশার সম্পর্কটা তো... আমার আর আরিশার কোনো সম্পর্ক ছিল না। আপনারা কেন আমাকে অন্ধকারে রাখলেন? ভাইয়া অন্য একটা মেয়েকে বিয়ে করেছে, আর আপনারা লোক লজ্জার ভয়ে আরিশাকে আমার গলায় ঝুলিয়ে দিলেন। আমাকে একবার জিজ্ঞেস করাও প্রয়োজন মনে করলেন না? আবির, তোর সাহস কি করে হয় আমার সামনে দাঁড়িয়ে উঁচু গলায় কথা বলায়? হ্যাঁ, যা হয়েছে সেটা পরিবারের সম্মানের জন্য হয়েছে। তোর ভাই আমাদের মুখ ডুবিয়েছে। এখন যদি আরিশাকে বিয়ে না করতিস তাহলে আমাদের সমাজে মুখ দেখানো যেত না। আরিশা ভালো ঘরের মেয়ে, তাকে মাঝপথে ছেড়ে দেওয়া যেত না। আর আমার কি হবে? আমার ভালোবাসা, আমার স্বপ্ন আপনারা কি একবারও ভেবেছেন? আরিশা, সে তো আমার থেকে বয়সে বড়, আমার হবু ভাবি ছিল সে। আবির শান্ত হও প্লিজ। বাবার সঙ্গে এভাবে কথা বলো না। আর বয়সের কথা বলছো, আপনার আর আমার মধ্যে বয়সের পার্থক্য খুব বেশি নয়। তাছাড়া ভালোবাসতে বয়স লাগে না আবির। আবির আরিশার স্পর্শে চমকে উঠল। এই নারী জনসঙ্গমেও তাকে কাবু করার চেষ্টা করছে। আবির দ্রুত আরিশার হাত সরিয়ে দিল। আপনি আপনি আমার কাছ থেকে দূরে থাকুন। আর বাবা, আমার মনে হয় না আপনার সঙ্গে আর কোনো কথা বলে লাভ আছে। আপনারা সবাই মিলে আমার জীবনটা নষ্ট করেছেন। আবির নাস্তা না করেই ঘর থেকে বেরিয়ে গেল। তার বাবা মা দুজনেই রাগে ও হতাশায় একে অপরের দিকে তাকালেন। আরিশা শান্তভাবে চেয়ারে বসে নিজের নাস্তা শুরু করলো। তুমি কিছু বললে না মা? আবির এমন অপমান করলো। আমি কি বলবো মা? সে রেগে আছে। তার রাগ ভাঙানোর দায়িত্ব তো আমার। সে আমাকে অপছন্দ করুক আর ঘৃণা করুক, সে আমার স্বামী। আর তার রাগ যত বাড়বে আমার জেদ তত বাড়বে। আরিশার চোখে তখন এক অদ্ভুত আত্মবিশ্বাস। সে জানে আবিরের এই রাগ ক্ষণস্থায়ী। আবির সেদিন ভার্সিটিতে গেল না। সে সোজা তার বেস্ট ফ্রেন্ড রায়হান এর ফ্ল্যাটে গেল। রায়হান আবিরের সব থেকে কাছের বন্ধু এবং সব কিছুর খোঁজও রাখে। কি রে, তুই এমন হাঁসফাঁস করছিস কেন? আর এত সকালে? তোর তো কাল বিয়ে হওয়ার কথা ছিল। সব ঠিক আছে তো? সব শেষ রাইহান,
আমার বিয়ে হয়ে গেছে আরিশার সাথে। আরে সে তো দারুণ খবর। মিষ্টি কোথায়? আর ভাবি কেমন আছেন? শুনেছি তিনি দারুণ সুন্দরী। থাম, কোনো কিছুই দারুণ না। আমি সামিয়াকে ভালোবাসি, আরিশাকে নয়। আরিশা হলো আমার ভাইয়ের হবু বউ ছিল, বুঝলি? সে জোর করে আমার জীবনে থাকতে চাইছে, আর সামিয়া আমাকে ভুল বুঝে ছেড়ে চলে গেছে। কি বলছিস? তোর ভাই কি করলো? আর আরিশা জোর করে থাকছে মানে কি? আবির রায়হানের সব ঘটনা খুলে বলল। ভাইয়ের আমেরিকা পালানো, পরিবারের লোকজনের ভয়, পরিবারের লোক লজ্জার ভয়, আরিশার অদ্ভুত চ্যালেঞ্জ এবং সামিয়ার চলে যাওয়া। কঠিন পরিস্থিতি, কিন্তু তোর ভাই আর তোর বাবা মা তোকে ঠকিয়েছে। আরিশা, তাকে দেখে তো মনে হচ্ছে সে হাল ছাড়বে না। হ্যাঁ রাইহান, সে আমার জীবনটা নরক করে তুলবে। আমি তাকে ডিভোর্স দিতে চাই। এখনই ডিভোর্স? আবির, এটা সমাজের চোখে খারাপ দেখাবে। তাছাড়া আরিশা যদি রাজি না হয়, ডিভোর্স সহজ হবে না। তুই বরং অন্য পথ নে। কি পথ? আরিশা যদি তোর জীবনে জোর করে থাকতে চায়, তাহলে তুই তাকে এমনভাবে উপেক্ষা কর, এমনভাবে দূরে সরিয়ে দে, যাতে সে নিজেই বিরক্ত হয়ে চলে যায়। তুই সামিয়ার প্রতি তোর ভালোবাসা আরিশার সামনে প্রকাশ কর। তাকে বুঝিয়ে দে তোর জীবনে তার কোনো জায়গা নেই। ঠিক বলেছিস, উপেক্ষা। আমি তাকে এমনভাবে এড়িয়ে চলবো, এমনভাবে তার সব রোমান্টিক আচরণকে ঘৃণা করব, যাতে সে নিজেই ক্লান্ত হয়ে এই সম্পর্ক থেকে মুক্তি চায়। আমি তার জেদকে আমার উপেক্ষা দিয়ে ভেঙে দেব। আবির মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করল, সে এখন আরিশার চ্যালেঞ্জের পাল্টা জবাব দিবে। সে জানতো আরিশার আসল অস্ত্র হলো তার আকর্ষণ আর রোমান্টিকতা। আবির ঠিক করলো সেই অস্ত্র ভোতা করে দিবে। সেদিন রাতে আবির বাড়িতে ফিরল। রাত যখন প্রায় 11টা, সে সোজা নিজের ঘরে গেল। আরিশা তখন বিছানায় বসে ল্যাপটপে কি যেন দেখছিল। সে আবিরকে দেখে হাসল। এসে গেছেন? আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম। বাইরে খেয়ে এসেছেন? হ্যাঁ, আর আপনার জন্য অপেক্ষা করার দরকার নেই। আমি কখন ফিরবো তা আপনাকে জানাতে আমি বাধ্য নই। আর আমার কাছ থেকে দূরে থাকুন আরিশা। দূরে? আমার স্বামী যখন সারাদিন না খেয়ে বাইরে কাটায়, তখন কাছে আসাটাই তো স্ত্রীর ধর্ম। আপনার চোখে মুখে ক্লান্তি আবির। আমি আপনার জন্য কফি বানিয়েছি। আরিশা কফির কাপটা আবিরের দিকে এগিয়ে ধরল। আবির কফির কাপটি না ধরে আরিশাকে পাশ কাটিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো। আপনার এসব স্ত্রীর ধর্ম আমার উপর খাটবে না। আর আমার যা প্রয়োজন আমি নিজে নিতে পারি। আপনার কোনো সাহায্য দরকার নেই। কেন এত রাগ করছেন? আমার স্পর্শ আপনাকে এত অপছন্দ? মনে রাখবেন, এটা শুরু। একদিন আপনি নিজেই আমাকে খুঁজবেন। আমি আপনাকে ঘৃণা করি আরিশা, ঘৃণা। আর আমি সামিয়াকে ভালোবাসি। আবির পকেট থেকে সামিয়ার সাথে তোলা একটা ছবি বের করে আরিশার মুখের সামনে ধরল। সামিয়া আমার স্ত্রী হওয়ার কথা ছিল, সে আমার ভালোবাসা। আর আপনি আপনি এই ভুল সিদ্ধান্তের একটা অংশ মাত্র। সুন্দর ছবি, সুন্দর মেয়ে, কিন্তু মিস্টার আবির, ভালোবাসাটা এখন আমার কাছে, আর এই ঘরের আলোও আমি। আপনি এখন অন্ধকারেই থাকুন। গুড নাইট। আরিশা অত্যন্ত সহজভাবে কফির কাপটি নিয়ে বেরিয়ে গেল। আবির হতবাক, আরিশার কোনো প্রতিক্রিয়াই নেই। আবির ভেবেছিল ছবিটা দেখে সে ভেঙে পড়বে বা চিৎকার করবে, কিন্তু আরিশা তার উপর কোনো প্রভাব ফেলল না। উল্টে সে তাকে একা ঘরে রেখে শান্তভাবে চলে গেল। আবির তখন বুঝল আরিশার যে তার ভাবনার চেয়েও অনেক বেশি শক্তিশালী। এ খেয়াল সে আরিশাকে সহজে হারাতে পারবে না। আরিশার শান্ত অথচ দ্রুত প্রতিক্রিয়া আবিরকে আরও বেশি হতাশ করে তুলল। সে ভেবেছিল সামিয়ার ছবি আর সরাসরি ঘৃণা প্রকাশ করলে আরিশা মানসিকভাবে দুর্বল হয়ে পড়বে, কিন্তু আরিশা কোনোভাবেই তার জেদ ছাড়তে রাজি নয়। আবির দেখল সে সামিয়ার ছবিটা হাতে নিয়ে একা বিছানায় দাঁড়িয়ে আছে। আরিশা চলে গেছে। এটা কি ধরনের খেলা? রাগ, কষ্ট, অপমান, কিছুতেই ওর কোনো পরিবর্তন নেই। সে কি চায়?
আবির ঠিক করলো সে আরিশাকে এই সুযোগ দেবে না। সে বিছানার এক কোণে শুয়ে পড়ল, অন্য পাশটা ফাঁকা রেখেই। যদিও সে আরিশাকে মানতে পারছে না, তবুও তার উপস্থিতি আবিরের চিন্তা জুড়ে বিরাজ করছিল। পরদিন সকাল, আবিরের ঘুম ভাঙল এক অদ্ভুত উষ্ণতায়। সে চোখ খুলে দেখলো আরিশা তার গা ঘেঁষে ঘুমাচ্ছে। আরিশার মাথা আবিরের কাঁধের কাছে, আর একটি হাত আলতো করে আবিরের বুকে রাখা। আবির চমকে উঠল। সে দ্রুত আরিশার হাতটি সরিয়ে দিতে গিয়েও পারল না। আরিশার ঘুম ভাঙল। গুড মর্নিং স্বামী, আপনার ঘুম ভাঙিয়ে দিলাম। আপনি কি করছেন? আমার কাছ থেকে দূরে থাকুন। আপনি কখন এখানে এলেন? কখন এলাম? যখন আপনি গভীর ঘুমেছিলেন। একা একা ঘুমোতে আমার ভয় লাগছিল, তাই আপনার কাছে চলে এলাম। আপনার উষ্ণতা আমার ভালো লাগে আবির। আপনি আপনি আমার সাথে ফাইজলামো করছেন? কাল আপনাকে সরাসরি জানিয়েছি যে আমি আপনাকে ঘৃণা করি, তারপর আপনি জোর করে আমার কাছে আসছেন। ঘৃণা? ঠিক আছে, করুন, কিন্তু মনে রাখবেন, আপনি যতই আমাকে দূরে ঠেলে দিন না কেন, রাতের বেলা আপনি আমার এই ঘরের মধ্যে, আপনি আর আমি কেবল স্বামী স্ত্রী। আর এই অধিকারটা আমাকে আপনি দিয়েছেন যখন আপনি আমাকে বিয়ে করেছেন। আপনি আমার কথা শুনুন। আমি আপনাকে ডিভোর্স দেব। আমি কোনোভাবেই আপনার সঙ্গে সংসার করব না। ডিভোর্স? চেষ্টা করুন, কিন্তু মনে রাখবেন, ডিভোর্স দেওয়ার জন্য আমার সম্পত্তিরও প্রয়োজন, আর আমি কখনোই আপনাকে মুক্তি দেব না মিস্টার আবির। আমি আপনাকে আমার ভালোবাসার জালে বাঁধবই। এখন উঠুন, মা আপনাকে ডেকেছেন। আরিশার অবিচল আত্মবিশ্বাস আবিরের ক্রোধকে যেন আরও বাড়িয়ে দিচ্ছিল। সে বুঝতে পারছিল আরিশাকে উপেক্ষা করেও তার জেদ ভাঙানো সম্ভব নয়, বরং আরিশা তার প্রতিটি প্রত্যাখ্যানকে আরও বড় আকর্ষণ দিয়ে মোকাবিলা করছে। আবির নিচে এসে দেখলো তার মা সোফায় বসে আছেন। তার মুখে কোনো হাসি নেই, বরং এক রাজ দুশ্চিন্তা। আবির, আমি জানি তোর জীবনে যা ঘটেছে তা তোর জন্য কষ্টের, কিন্তু তুই ভুলে যাস না আরিশা শুধু তোর স্ত্রী নয়, সে একটা সম্মানীয় পরিবারের মেয়ে। তার সম্মান নিয়ে তুই সিনিমিনি খেলতে পারিস না। মা, তুমি কি বলছো? আমি আরিশাকে স্ত্রীর মর্যাদা দেই? তোমরা আমাকে কি ভাবো? তোর আর আরিশার সম্পর্কটা যদি স্বাভাবিক না হয়, তাহলে সমাজে আমাদের মুখ থাকবে না। তোর বাবার প্রেশার, তোর ভাই পালিয়ে গেল, আমরা এই পরিবারটা ধরে রাখতে চাই, তাই আমি তোর জন্য একটা শর্ত রেখেছি। কি শর্ত? তুই যদি আগামী 1 মাসের মধ্যে আরিশাকে স্ত্রীর মর্যাদা না দিস বা তাকে স্বাভাবিকভাবে গ্রহণ না করিস, তাহলে আমি তোর উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার ব্যবস্থা বন্ধ করে দেব। তোর সব ক্রেডিট কার্ড, সব সুযোগ সুবিধা বন্ধ করে দেব। তুই ভার্সিটিতে যেতে পারবি, কিন্তু তোর সব স্বাধীনতা কেড়ে নেওয়া হবে। কি বলছো মা? এটা কেমন শর্ত? তোমরা আমাকে জোর করছো? এটা তোর বাবার সিদ্ধান্ত। তিনি মনে করেন তুই নিজের জীবনে অস্থির হয়ে গেছিস। আরিশাকে গ্রহণ কর, সব স্বাভাবিক হবে। আর যদি না করিস, তবে নিজেকে একটা খাঁচায় বন্দি মনে করিস। আবির স্তব্ধ হয়ে গেল। তার উচ্চশিক্ষার স্বপ্ন এবং স্বাধীনতা দুটোই এখন আরিশাকে মেনে নেওয়াতে শর্তে বাধা। তার পরিবারের এই চরম পদক্ষেপ তাকে পুরোপুরি অসহায় করে দিল। আবিরের কিছুক্ষণ ঘরে পায়চারি করলো। সামিয়া তাকে অবিশ্বাস করে চলে গেছে। পরিবার তার স্বাধীনতা কেড়ে নিয়েছে, আর এই সব কিছুর মূলে রয়েছে আরিশা। সে বুঝতে পারল সে এক কঠিন ফাঁদে পড়েছে। সন্ধেবেলা আবির বারান্দায় চুপচাপ দাঁড়িয়েছিল। আরিশা এসে তার পাশে দাঁড়ালো, তার হাতে 2টো কফির কাপ। কফি খাবেন? আজকের দিনটা আপনার জন্য খুব কঠিন ছিল, আমি জানি। আপনি কেন এসব করছেন? আপনার সবাই মিলে আমাকে কেন এইভাবে আটকে রাখছেন? আপনার কি লাভ হচ্ছে এতে? লাভ? আমার লাভ হলো আপনাকে, আপনার মতো একজন জেদি রাগী স্বামীকে নিজের করে নেওয়ার চ্যালেঞ্জ। আর আবির, আপনার মা আপনাকে যে শর্ত দিয়েছেন সেটা আমি বলিনি, কিন্তু আমি খুশি, কারণ আমি জানি স্বাধীনতা হারানোটা আপনার কাছে সবচেয়ে বড় শাস্তি। আপনি একজন ভয়ঙ্কর মানুষ। ভয়ঙ্কর না আবির, আমি রোমান্টিক, আর আমি একরোখা। আমি আপনার মন জয় করবই। দেখুন, আমি আপনার সামনে কোনো ভান করছি না। আমি জানি আপনি আমাকে ভালোবাসেন না, কিন্তু আমি আপনার সমস্ত মনোযোগ আকর্ষণ করতে চাই। আমি চাই
আপনি সব সময় আমার কথা ভাবুন, রাগেই হোক বা বিরক্তিতে। আরিশা কফির কাপটি আবিরের হাতে ধরিয়ে দিল। আবির ঘৃণা ভরে কফি পান করতে লাগলো। আরিশার চোখে চোখ রেখে কথা বলার সাহস আবিরের হচ্ছিল না। তার চোখেও তীক্ষ্ণতা যেন আবিরের সমস্ত প্রতিরোধকে দুর্বল করে দিচ্ছিল। আজ রাতে আমি আপনাকে কোনোভাবেই জোর করব না, কিন্তু একটা কথা মনে রাখবেন আবির, আপনার জেদ আপনাকে কষ্ট দিবে, কিন্তু আমার ভালোবাসা আপনাকে শান্তি দেবে। আজ রাতে আমি আপনার সঙ্গে এই ঘরেই থাকব। আপনি দূরে থাকুন বা কাছে থাকুন, আমি আপনার স্ত্রী। এই বলে আরিশা হাসি মুখে কফি শেষ করে ঘরের ভিতরে চলে গেল। আবির একা বারান্দায় দাঁড়িয়ে রইল। সে দেখল আরিশা কৌশল বদলে যাচ্ছে। সে এখন আর সরাসরি আক্রমণ করছে না, বরং নিজেকে আবিরের জীবনে একটি অনিবার্য সত্য হিসাবে প্রতিষ্ঠিত করছে। আবির বুঝতে পারল তার উচ্চশিক্ষার স্বপ্ন আর স্বাধীনতা যদি সে ফিরে পেতে চায়, তবে তাকে আরিশার এই প্রেমের জালে সাময়িকভাবে হলেও আত্মসমর্পণ করতেই হবে। কিন্তু আবির কি পারবে তার ভালোবাসার স্বামীয়াকে ভুলে গিয়ে আরিশার এই খেলায় যোগ দিতে, নাকি এর মধ্যেই আরিশার প্রতি তার হৃদয়ের অন্য কোনো অনুভূতি জন্ম নেবে? আবির বারান্দায় দাঁড়িয়ে কফিটা শেষ করলো। তার মাথায় তখন শুধু একটাই চিন্তা, কিভাবে আরিশাকে হারানো যায়। তার জেদটা যেন আরও বেড়ে গেল। সে ঠিক করলো মায়ের শর্ত মানতে হলেও সে আরিশাকে কোনোদিনও তার প্রাপ্য সম্মান দিবে না। আবির কফির কাপটা রেখে ঘরে ঢুকলো। আরিশা তখন আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে, মুখে সেই শান্ত হাসি। শুনুন আরিশা, আপনি যদি ভাবেন আপনার এসব নাটক করে আর মায়ের শর্ত দিয়ে আপনি আমার মন জয় করবেন, তাহলে ভুল ভাবছেন। আমি এই 1 মাস আপনার সঙ্গে থাকব, কারণ আমার উচ্চ শিক্ষা দরকার, কিন্তু আমি আপনাকে ছুঁয়েও দেখব না। আপনি আমার কাছে শুধুই একটা বাধ্যতামূলক চুক্তি, এর চেয়ে বেশি কিছু নন। চুক্তি? ঠিক আছে, তাই হোক, কিন্তু চুক্তির মধ্যেও তো কিছু নিয়ম থাকে, তাই না? নিয়মটা হলো আমরা একই ঘরে থাকব আর সমাজে আমাদের স্বামী স্ত্রীর মতোই থাকতে হবে, আর বাকিটা না হয় সময়ের হাতেই ছেড়ে দিলাম। হয়তো চুক্তির শেষে আপনি দেখবেন চুক্তিটা ভালোবাসায় পরিণত হয়েছে। আবির আর কোনো কথা বলে না বলে ওয়াশরুমে চলে গেল। তার মনে হলো আরিশার প্রতিটা কথায় যেন তাকে আরো বেশি বাজছে। সে যত দূরে যেতে চায় আরিশা তত কাছে আসছে। পরদিন সকাল থেকে আবির আরিশাকে পুরোপুরি উপেক্ষা করা শুরু করলো। আবির নাস্তার টেবিলে সকর সঙ্গে বসলেও আরিশার দিকে তাকালেও না। আরিশা তার প্লেটে রুটি এগিয়ে দিলে সে সেটা সরিয়ে নিত। কি হচ্ছে এসব? আরিশা তোমার স্ত্রী, ও তোমাকে খাবার এগিয়ে দিচ্ছে আর তুমি এভাবে সরিয়ে দিচ্ছ। আমার খিদে নেই বাবা, আর আমি নিজেই নিতে পারি। বাবা ঠিক আছে, আবির হয়তো একটু ক্লান্ত, আমি একটু পরে কফি করে দেব। আরিশা পরিস্থিতি সামলে নিল, কিন্তু আবির দেখল এর উপেক্ষার কোনো প্রভাবই আরিশার ওপরে পড়ছে না। উল্টে আরিশা সবার সামনে তাকে আরও বেশি যত্ন দেখাচ্ছে। সেদিন দুপুরে ভার্সিটি থেকে ফিরে আবির নিচের রুমে ঢুকে দরজা লক করে দিল। কিছুক্ষণ পর দরজায় টোকা পড়ল। কে? আমি আরিশা, দরজাটা খুলুন, আপনার ভার্সিটির কিছু কাজ আছে। আবির দরজা খুলল। আরিশা হাতে কিছু বই আর একটি ডায়েরি নিয়ে দাঁড়িয়ে আছে। আপনার ল্যাপটপে কিছু সফটওয়্যার ইনস্টল করতে হবে ভার্সিটির নতুন প্রজেক্টের জন্য। আপনি তো অনেক ক্লান্ত, তাই আমি নিজেই করে দিচ্ছি। আর এই ডায়েরিটা আপনার ভাইয়া দিয়েছিলেন, এটা আপনার উচ্চশিক্ষার প্রস্তুতির জন্য খুব দরকারি। আমার জিনিস আমি নিজে দেখব, আপনার কোনো দরকার নেই। আর ভাইয়ার জিনিস? ভাইয়া হয়তো চলে গেছেন, কিন্তু আপনার উচ্চশিক্ষার স্বপ্নটা তো তার ছিল। এটা ব্যবহার করুন, আর সফটওয়্যারগুলো ইনস্টল করা আমার জন্য মিনিটের কাজ, আপনার সময় বাঁচবে। আরিশা ঘরে ঢুকে পড়ল এবং দ্রুত ল্যাপটপে কাজ শুরু করলো। আবির কিছু বলতেও পারল না, শুধু দাঁড়িয়ে রইল। সে দেখল আরিশা কাজে খুবই মনোযোগী এবং দক্ষ। আরিশা আধা ঘন্টার মধ্যে কাজ শেষ করে আবিরের দিকে তাকালো। কাজ শেষ। এখন একটা কথা বলি আবির, আপনি আমাকে ঘৃণা করেন সেটা আমি জানি, কিন্তু আমার একটা অনুরোধ, আপনি যখন ঘরে থাকবেন তখন আর 5টা স্বাভাবিক কাপলদের মতোই থাকুন। ঝগড়া বা ঘৃণা যাই হোক, তা শুধু আমাদের দুজনের মধ্যেই থাকুক, বাইরে যেন কেউ না জানে, বিশেষ করে বাবা মা। কেন? লোক লজ্জার ভয়? না, আপনার স্বাধীনতা। আপনার মা শর্ত দিয়েছিলেন, মনে আছে?
আমরা যদি স্বাভাবিক না থাকি তাহলে আপনার সব স্বপ্ন শেষ হয়ে যাবে। আপনি চান আপনার স্বপ্ন ভাঙুক? আবির চুপ হয়ে গেল। আরিশা ঠিক জায়গায় আঘাত করেছে। তার উচ্চশিক্ষার স্বপ্ন আবিরের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ। আমি আপনাকে কোনো দিনও আপনার ইচ্ছের বিরুদ্ধে জোর করব না, কিন্তু এই 1 মাস আমাকে সুযোগ দিন। আমাকে দূরে ঠেলে না দিয়ে বরং কাছে এসে দেখুন। ভালোবাসার গল্পে সবচেয়ে ভালো লাগে যখন হিরো শেষে হিরোইনকে ভালোবাসে। এই বলে আরিশা রুম থেকে বেরিয়ে গেল। আবির মাথা ধরে সোফায় বসে পড়ল। আরিশা তখন তার দুর্বলতাকেই নিজের শক্তি বানাচ্ছে। সে আবিরকে ভয় দেখাচ্ছে না তো, বরং তার স্বপ্ন পূরণের জন্য সাহায্য করছে। সেদিন রাতে আবির তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। মাঝরাতে তার ঘুম ভাঙলো, দেখলো আরিশা তার পাশে শুয়ে নেই। আবির উঠে বসলো। সে দেখলো আরিশা বারান্দায় দাঁড়িয়ে আছে, হাতে কফির মাগ। এত রাতে এখানে কি করছেন? ঘুম আসছিল না, একটু ঠান্ডা হাওয়া খাচ্ছিলাম আর আপনার জন্য কফি বানালাম। আবির কাপটি নিল, কিন্তু কোনো কথা বলল না। আবির, আপনার মনে আছে আমি আপনাকে কি বলেছিলাম? আমি আপনাকে স্ত্রী হিসেবে নয়, প্রেমিকা হিসেবে জয় করব। আপনি একজন রাগী আর জেদি মানুষ, কিন্তু ভিতরে আপনি খুব নরম, আমি দেখতে পাচ্ছি। আপনি আমার ব্যক্তিগত জীবন নিয়ে কেন এত ঘাটাঘাটি করছেন? কারণ আমার ব্যক্তিগত জীবন এখন আপনার সঙ্গে জড়িয়ে গেছে। আমি আপনাকে ভালোবাসি না সেটা ভুল, আমি আপনাকে ভালোবেসে ফেলবো, এটা আমার চ্যালেঞ্জ। আবির আরিশার চোখের দিকে তাকিয়ে দেখলো সেখানে কোনো মিথ্যা নেই, আছে শুধু এক অদ্ভুত জেদ আর এক ধরনের উষ্ণতা। আরিশা হঠাৎই আবিরের দিকে এক ধাপ এগিয়ে এসে তার কপালের ঘাম আলতো করে মুছে দিল। চিন্তা করবেন না, আমি আপনাকে ভয় দেখাতে আসিনি। আমি শুধু আপনাকে বোঝাতে চাই আপনার কাকটা তো এখন আমারই, তাই না? আবির চমকে উঠল। আরিশার স্পর্শে তার সারা শরীরে একটি শিহরণ খেলে গেল। সে ঘৃণা করতে চাইলেও এই স্পর্শে সে বাধা পড়ে যাচ্ছিল। আবির দ্রুত পিছিয়ে গেল। আপনার সীমা পার করবেন না। সীমা? সীমা তো আপনি নিজেই ভেঙে দিচ্ছেন আবির। আপনি আমার থেকে পালাতে চাইছেন, অথচ আমার বানানো কফি খাচ্ছেন, আমার হাতে দেওয়া ডায়েরি দেখছেন, আর রাতে আমার ছোঁয়াতেও আপনি চমকে উঠছেন। আপনি যতই দূরে যান আপনার শরীর কিন্তু আপনার কথা শুনছে না। আরিশা হাসি মুখে চলে গেল। আবির বারান্দায় একা দাঁড়িয়ে রইল। সে দেখল আরিশা তাকে শুধু মানসিকভাবে নয়, শারীরিকভাবেও নিজের জালে বাঁধতে শুরু করেছে। এই খেলায় সে কঠিনভাবে হেরে যাচ্ছে। আবির বুঝতে পারছিল সে আরিশার চ্যালেঞ্জকে আটকে গেছে। তার ঘৃণা এখন ধীরে ধীরে এক অজানা আকর্ষণে পরিণত হচ্ছে। আরিশার শেষ কথাগুলো আবিরের মাথায় ঘুরছিল। আপনার শরীর কিন্তু আপনার কথা শুনছে না। আবির বুঝতে পারল সে একটা কঠিন সংকটে আছে। সে আরিশাকে ঘৃণা করে, কিন্তু যখনই আরিশা তার কাছাকাছি আসে বা তাকে স্পর্শ করে তার ভেতরের সব প্রতিরোধ ভেঙে যায়। আবির কোনো মতে কফি শেষ করে ঘরে ঢুকলো। আরিশা তখন একটা বই নিয়ে বিছানার অন্য পাশে চুপ করে শুয়ে আছে, যেন কিছুই হয়নি। আবির ইচ্ছে করেই দূরে সরে একটা সোফায় শুয়ে পড়ার চেষ্টা করলো। আমি কখনই তার কাছে হার মানব না। এই 1 মাস আমি কোনোভাবেই তার কাছাকাছি যাব না। কিন্তু কিছুক্ষণ পরেই তার মনে হলো সোফায় শুলে কাল সকালে তার উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিতে কষ্ট হবে, মনোযোগ থাকবে না। সে বিরক্ত নিয়ে বিছানায় গেল, কিন্তু আরিশার থেকে যতটা সম্ভব দূরে থাকলো। মাঝখানে একটা বালিশও দিয়ে দিল। সোফায় আরাম হতো না, ভালো করেছেন বিছানায় এসেছেন, কিন্তু এত দূরে কেন? আমি তো আপনাকে জোর করব না বলে দিয়েছি। আপনার সঙ্গে এক বিছানায় থাকাটাই আমার জন্য যথেষ্ট জোর করা, আরিশা। গুড নাইট। আবির ঘুমিয়ে পড়ার চেষ্টা করলো, কিন্তু পারল না। আরিশার উপস্থিতি, তার হালকা পারফিউমের গন্ধ আর দিনের বেলায় ঘটে যাওয়া ঘটনাগুলো তাকে আরও অস্থির করে তুলল। রাত তখন গভীর। আবির টের পেল তার মাথার উপরে থেকে বালিশটা সরে গেল। সে চোখ খুলতেই দেখল আরিশা তার দিকে এক ধাপ এগিয়ে এসেছে, কিন্তু আবির সীমানা পার করেনি। আপনার ঠান্ডা লাগছে, আমি জানালাটা বন্ধ করে দিচ্ছি। আরিশা সত্যি উঠে গিয়ে জানালা বন্ধ করলো এবং ফিরে এসে আবিরের দিকে তাকালো। আবির অবাক হয়ে দেখল আরিশা তাকে কোনোভাবেই জোর করছে না, কেবল তার যত্ন নিচ্ছে। ঘুমিয়ে পড়ুন, কাল আপনার অনেক কাজ। আবিরের রাগ আর বিরক্তি যেন একটু কমলো। তার জীবনে সামিয়া ছাড়া কেউ এভাবে তার যত্ন নেয়নি। পরদিন ঘুম থেকে উঠে আবির দেখল
আরিশা তখনও ঘুমিয়ে আছে, তার মুখটা খুবই শান্ত, নিষ্পাপ লাগছে। আবির দ্রুত তার দিকে একবার তাকিয়ে মুখ ঘুরিয়ে নিল। সে তাড়াতাড়ি তৈরি হয়ে ভার্সিটিতে চলে গেল। ভার্সিটি যাওয়ার পথে আবির ঠিক করলো সে আরিশার সঙ্গে এই খেলার শেষ দেখবে। সে রায়হানের কাছে গেল। রায়হান, আমার মনে হচ্ছে আমি পাগল হয়ে যাচ্ছি। আমি ওকে ঘৃণা করছি, কিন্তু ও যখন আমার কাছে আসে আমার ভালো লাগে। এটাই তো সমস্যা দোস্ত। আরিশা দেখতে সুন্দরী, শিক্ষিত, আর সবচেয়ে বড় কথা সে তোর ভাইয়ের হুবু বউ ছিল। তার একটা আলাদা আকর্ষণ তো থাকবেই, কিন্তু তুই তো সামিয়াকে ভালোবাসিস। আমি শুধু সামিয়াকেই ভালোবাসি, আমি ওকে ভুলতে চাই না, কিন্তু সামিয়াও তো আমাকে ভুল বুঝে চলে গেল। এই সময় আবিরের ফোনের রিং বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল সামিয়া। আবির অবাক হলো। সামিয়া ফোন করেছে। ধর ধর, হয়তো মন পাল্টেছে। হ্যালো সামিয়া। আবির, কেমন আছো? আমি আসলে ফোন করলাম, তোমাকে একটা কথা বলার ছিল। কি কথা সামিয়া? তুমি কি বুঝতে পেরেছো যে আমি তোমাকে ভালোবাসি? তুমি কি ফিরে আসতে চাও? আমি আরিশাকে ডিভোর্স দেব। আবির, শান্ত হও। আমার তোমার সঙ্গে আরিশা বা তোমাদের সম্পর্ক নিয়ে কোনো কথা নেই। আমি ফোন করলাম কারণ আমি আর 5 দিন পর আমেরিকা চলে যাচ্ছি আমার হায়ার স্টাডির জন্য। কি বলছো তুমি? আমেরিকা? তুমি একা? হ্যাঁ, একা। আমি তোমার জীবনে আর জটিলতা বাড়াতে চাই না। তুমি তোমার জীবনটা গুছিয়ে নাও আবির। আরিশা ভালো মেয়ে, তাকে কষ্ট দিও না, আর আমার জন্য অপেক্ষা করো না। এটাই তোমাকে বলার ছিল। ভালো থেকো। সামিয়া ফোন কেটে দিল। আবির পাথরের মতো বসে রইল। তার ভালোবাসা, তার শেষ ভরসা, সব শেষ হয়ে গেল। সে রায়হানের দিকে অসহায়ভাবে তাকালো। সে চলে যাচ্ছে রাইহান, আমাকে ছেড়ে চিরদিনের জন্য চলে যাচ্ছে। আর সব এই আরিশার জন্য। শান্ত হ আবির, হয়তো এটাই ভালো। সামিয়া তোকেও সন্দেহ করত, এখন তোর হাতে শুধু একটা পথ খোলা, তোর ভবিষ্যৎ। আর সেই ভবিষ্যতের চাবিকাঠি এখন আরিশার হাতে। সেদিন ভার্সিটি থেকে ফিরে আবির নিজেকে অনেক একা অনুভব করলো। সামিয়ার চলে যাওয়ার কষ্ট তাকে ভেতরে ভেতরে কুড়ে খাচ্ছিল। সে রুমে এসে দেখলো আরিশা একটি টেবিলে বসে ল্যাপটপে কাজ করছে, আর তার সামনে কয়েকটা বই সাজানো। এসে গেছেন? ফ্রেশ হয়ে আসুন, আমি আপনার জন্য কফি বানিয়েছি। কোনো কথা না বলে ফ্রেশ হতে চলে গেল। ফিরে এসে দেখলো আরিশা তার জন্য কফি আর কিছু নাস্তা সাজিয়ে রেখেছে। আপনার এত কিছু করার দরকার নেই। আবিরের দিকে না তাকিয়ে ল্যাপটপে কাজ করতে করতে, কেন দরকার নেই? আমি তো জানি আপনার আজ মন খারাপ। সামিয়া ফোন করেছিল, আমি শুনেছি। আপনি কি করে জানলেন? আপনি কি আমার কথা শোনেন? না, কিন্তু আপনার ফোনের রিংটোনটা আমার চেনা, আর আপনার মুখ দেখেই বোঝা যায় আপনি কষ্টে আছেন। আমি আপনার স্ত্রী আবির, আপনার কষ্টটা আমি বুঝি। সে চলে যাচ্ছে এটা সত্যি, কিন্তু আপনি আপনার জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হারাতে পারেন না, আপনার উচ্চশিক্ষার স্বপ্ন। আরিশা ল্যাপটপ বন্ধ করে আবিরের দিকে তাকালো। তার চোখে কোনো জেদ বা হাসি নেই, আজই শুধু এক গভীর অনুভূতি। আমি আপনার স্বপ্ন পূরণে সাহায্য করতে চাই আবির। আপনি আজ থেকে আমার সঙ্গে বসুন, আমরা দুজন একসঙ্গে আপনার প্রজেক্ট আর পড়া নিয়ে কাজ করব। আমি আপনাকে আমার সমস্ত অভিজ্ঞতা দিয়ে সাহায্য করব। আপনি কেন এত কিছু করছেন? আপনার তো কোনো লাভ নেই। লাভ আছে আবির। আপনার স্বপ্ন যখন পূরণ হবে তখন আপনি আমার কাছে কৃতজ্ঞ থাকবেন। আর আমি তো আগেই বলেছি আমি আপনার জীবনটা সহজ করে দিব। এখন বসুন। আবির আরিশার কাছে এসে বসলো। সে দেখলো আরিশা সত্যি তার পড়াশোনার ব্যাপারে খুব সিরিয়াস। দুজনে মিলে কাজ করতে শুরু করলো। আবির দেখলো আরিশা খুব দ্রুত আর দক্ষতার সঙ্গে তাকে সাহায্য করছে। তারা প্রায় 2 ঘন্টা একসঙ্গে কাজ করলো। আবির ভুলে গেল সে যে আরিশাকে ঘৃণা করে। কাজ শেষে আরিশা আবিরের দিকে কফি এগিয়ে দিল। দেখেছেন আবির, ঘৃণা দিয়ে নয়, সম্পর্ক তৈরি হয় সহযোগিতা আর বন্ধুত্বের মাধ্যমে। আপনি আমাকে ঘৃণা করুন, কিন্তু আমার সাহায্য নিতে আপনি বাধ্য। এটাই আমার প্রেমের জাল। আবির আরিশার দিকে তাকিয়ে রইল। সামিয়ার চলে যাওয়া এবং আরিশার সহযোগিতা দুই মিলিয়ে আবিরের মন পুরোপুরি বদলে দিচ্ছিল। সে বুঝতে পারছিল আরিশা কেবল একজন জেদি নারী নয়,
সে সত্যি তার জীবনের একজন যোগ্য সঙ্গী। এখন বলুন তো, আপনি আমাকে ডিভোর্স দেবেন নাকি আপনার এই বাধ্যতামূলক চুক্তিটা কাজে লাগাবেন? আবির সমস্ত রাগ যেন এক মুহূর্তে উধাও হয়ে গেল। সে আরিশার হাতে হাত সরাতে পারল না। আমি জানি না। বিছানায় উঠে বসে আবিরকে নিজের কাছে টেনে নিল ও। ঠিক আছে, যখন জানতে পারবেন তখন বলবেন। এখন ঘুমিয়ে পড়ুন, কাল থেকে আমরা ভোরবেলা উঠে পড়াশোনা করব। আপনার স্বপ্ন এখন আমারও স্বপ্ন আবির। আরিশার কথায় ছিল এক গভীর মায়া। আবির আর প্রতিবাদ করতে পারল না। সে আরিশার কাছে নিজেকে সঁপে দিল। সে দেখল আরিশা তার জীবনে জোর করে আসেনি, বরং তার প্রয়োজন হয়েই এসেছে। আবিরকে যেন আরিশার প্রেমের জাল পুরোপুরি ঘিরে ফেলেছে। সে বুঝল সে এখন আর লড়াই করতে চাইছে না, বরং এই শান্তি আর সহযোগিতা তার ভালো লাগছে। আরিশার কাছাকাছি এসে আবিরের মন এখন শান্ত। সে নিজেকে পুরোপুরি আরিশার পড়াশোনায় সাহায্যের কাছে সঁপে দিয়েছে। আবির এখনও আরিশাকে ভালোবাসার কথা বলেনি, কিন্তু তার ঘৃণা আর নেই। এখন সে শুধু আরিশার সাহায্য আর যত্ন উপভোগ করছে। দুজনের মধ্যে একটা সুন্দর রুটিন তৈরি হয়েছে। একদিন সকালে আবির আরিশাকে বলল সে যে কিছু জরুরি বই কিনতে শপিং মলে যাবে। আমি একটু মলে যাচ্ছি, কিছু টেক্সট বুক কিনতে হবে। আপনি থাকবেন? না, আমার ভার্সিটির কাজ আছে, আপনি যান, সাবধানে যাবেন। আর হ্যাঁ, ফেরার সময় আপনার জন্য একটা নীল শার্ট কিনে আনবেন, ওটা পরে আপনাকে খুব সুন্দর লাগে। আরিশার এই অধিকার ভরা কথাগুলো এখন আর আবিরের খারাপ লাগে না, বরং ভালোই লাগে। আবির শার্ট কেনার কথা দিয়ে মলের দিকে রওনা হলো। আবির যখন মলের ভিতরে একটা বুক শপে বই খুঁজছিল, হঠাৎই কেউ তার কাঁধে হাত রাখলো। আরে আবির না, তুই এখানে? কি খবর? আবির ঘুরে দেখলো নিলয়। সে আবিরের বড় ভাই ফারহানের খুব কাছের বন্ধু, আর ফারহানের বিয়ের সময় প্রায় তাদের বাড়িতেই আসতো। আরে নিলয় ভাই, আপনি কেমন আছেন? অনেক দিন পর। ভালো আছি রে। তোর হঠাৎ বিয়ে হয়ে গেল। ফারহান তো আমেরিকায় সেটেল হওয়ার পর আমাদের কারো সঙ্গেই আর যোগাযোগ রাখেনি। কি ব্যাপার? আর ঈশা ভাবি কেমন আছে? ভালো আছে। আসলে সবটা খুব দ্রুত হলো। দ্রুত তো বটেই। আমি তো শুনে অবাক। ফারহান যখন আমাকে বলল সে আরিশাকে বিয়ে করবে না, তখন আমি... কি বলেছিলেন ফারহান ভাই? আরে তোরা তো জানিসই, ফারহান একটা আমেরিকান মেয়েকে ভালোবাসতো, কিন্তু তোর বাবা মার চাপে সে আরিশাকে বিয়ে করতে বাধ্য হয়েছিল। কিন্তু বিয়ের ঠিক আগেই সে সাহস করে সবটা আরিশা ভাবিকে জানায়। ফারহান ভাই আরিশাকে সব জানিয়েছিলেন, কিন্তু পরিবার তো বলেছিল আরিশা কিছুই জানতেন না। আরে না রে, আরিশা ভাবি সবই জানতো, বরং ঘটনাটা একটু অন্যরকম। ফারহান যখন ভাবিকে সবটা বললেন, তখন ভাবি তোকে খুব পছন্দ করতো। ফারহানের থেকে ছোট হলেও ভাবির একটা ক্রাশ ছিল তোর উপর। তখন আরিশা ভাবি ফারহানকে বলে এখন তাদের পরিবারের সম্মানের কি হবে। তার পরিবারের তো বিয়ের আয়োজন করে ফেলেছে, সবাইকে দাওয়াত দেওয়া শেষ। এমন সময় ফারহানের এই কথায় সে কিভাবে সিদ্ধান্ত নেবে? আরিশার কথা শুনে ফারহান তখন ভীষণ খারাপ লাগে। সে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। তখন আরিশা হুট করে ফারহানকে শর্ত দিয়ে বসে। কি শর্ত? আর কিসের শর্তের কথা বলছেন ভাইয়া? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরিশা তখন হুট করে ফারহানকে বলে বসে সে পরিস্থিতিটা সামলে নেবে যদি ফারহানের জায়গায় তোর সাথে আরিশার বিয়ের সুযোগ করে দেয়। তাহলে প্রথমে আরিশার কথা শুনে ফারহান যেন আকাশ থেকে পড়ে। তখন ফারহান আরিশাকে বলেছিল আবিরের নিজস্ব কিছু সিদ্ধান্ত থাকতে পারে, আমি এভাবে তো তাকে জোর করতে পারি না বা বলতেও পারি না তোমাকে বিয়ের কথা। কিন্তু আরিশা তখন বলেছিল তুমি যেমন নিজের ভালোবাসাকে পাইতে চাচ্ছ, ঠিক তেমনি আমি আমার ভালোবাসাকে পাইতে চাই। তোমার সাথে বিয়ের সিদ্ধান্তটা ভুল ছিল, সেটা আমার পরিবার নিয়েছিল। আমি আমার পরিবারের মুখের ওপরে কোনো কথা বলতে পারি না, এই জন্য এখন পর্যন্ত ফিরছিলাম। কিন্তু আমি আবিরকে ভালোবাসি, আমি তাকেই বিয়ে করতে চাই। তুমি ওকে নিয়ে নিজের বাকিটা জীবন কাটাতে চাও। এখন তুমি যদি আমাকে সেই সুযোগ করে দাও, তাহলে আমি তোমাকে এবং তোমার ভালোবাসার মানুষকে এক হওয়ার সুযোগ করে দিব। কি বলছেন? আরিশা আমাকে পছন্দ করতো?
হ্যাঁ রে, আরিশা ভাবি খুব জেদি। জানিস তো, ফারহানকে যখন তিনি বললেন যে ফারহানের সঙ্গে তার বিয়ে না হলে তিনি আর কোথাও বিয়ে করবেন না, তখন ফারহান তাকে সবটা খুলে বলেন যে সে অন্য মেয়েকে ভালোবাসে। আরিশা ভাবি তখন একটা শর্ত দেন। কি শর্ত? আরিশা ভাবি বলেছিলেন যদি ফারহান পালিয়ে যায় এবং তোর সঙ্গে তার বিয়ে হয় তাহলেই তিনি ফারহানকে ক্ষমা করবেন। ভাবি ফারহানকে বলেছিলেন যে তিনি তোকে তার স্বামী হিসেবে চান ফারহানের জায়গায়, কারণ তিনি জানতেন তোকে তার পরিবার কখনো মেনে নেবে না, কিন্তু বিয়ে হয়ে গেলে সবাই মেনে নিতে বাধ্য। আবিরের মাথা ঘুরতে শুরু করলো। তার মনে হলো সে কোনো সিনেমার গল্প শুনছে। আরিশার এই জেদ, এই বিষয়টা কোনো দুর্ঘটনা নয়, বরং আরিশা এবং ফারহানের গোপন প্ল্যান। আরে কি হলো তোর, এমন থমকে গেলি কেন? ফারহান তো আরিশা ভাবিকে অনুরোধ করেছিল যেন তোদের পরিবারকে কিছু না জানায়, কারণ ভাবি চাননি তোকে কেউ ভুল বোঝে। ভাবির তো প্ল্যান ছিল তোকে ধীরে ধীরে রাজি করানো। যাকগে, তোদের দাম্পত্য জীবন ভালো কাটুক। আমি চলি, অফিসে কাজ আছে। নিলয় চলে গেল। আবির স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। তার মনে হলো পায়ের নিচের মাটি আর নেই। সে এতদিন ভেবেছিল আরিশা তার জীবনের ভুলের ফল, কিন্তু আসল সত্যটা হলো আরিশা তাকে জেদ করে নয়, প্ল্যান করে তার জীবনে এনেছে। আবির দ্রুত বই কেনা শেষ করে বাড়ির দিকে ছুটল। তার ভিতরে রাগ আর অবিশ্বাস আর এক ধরনের অদ্ভুত উত্তেজনা কাজ করছিল। আরিশার সে জেদ, তার আকর্ষণ, তার যত্ন সবকিছু এখন তার কাছে পরিষ্কার। সে তাকে সত্যিই চেয়েছিল। আবির ঘরে ঢুকেই দেখলো আরিশা তখনও ল্যাপটপে কাজ করছে। আবির সরাসরি তার সামনে গিয়ে দাঁড়ালো। আরিশা, আপনি আমার সঙ্গে কি করেছেন? আপনি প্রতিনিয়ত আমাকে ঠকিয়ে চলেছেন। তার মানে এতদিন আমি ভাবতাম আপনি নিজেও হয়তো পরিস্থিতির শিকার হয়ে নিজের পরিবারের কথা ভেবে এবং নিজের সম্মানের কথা ভেবে আমাকে বিয়ে করেছেন। কিন্তু আপনি তো আগে থেকেই প্ল্যান করে আমাকে অন্ধকারে রেখে আমাকে জিতে নেওয়ার জন্য আমাকে বিয়ে করেছেন। আবির, কি হয়েছে? আপনি তো রেগে আছেন কেন? দেখুন, আমি কথাটা একবার শুনুন। কি হয়েছে আমাকে খুলে বলুন। আপনি না বললে তো আমি বুঝতে পারবো না। নিলয় ভাইয়ের সঙ্গে আমার দেখা হয়েছে। আপনি আমার জীবনটা নিয়ে একটা গোপন প্ল্যান করেছেন। আপনি আর ফারহান ভাই, আপনারা দুজন মিলে নিজেকে আমার গলায় ঝুলিয়ে দিয়েছেন। কি সব যাতা বলছেন আবির? আপনি নিজেকে শুনতে পারছেন? আপনি নিজে কি বলছেন? আপনি কিন্তু এবার আমাকে অপবাদ দিচ্ছেন, যেটা আপনি করতে পারেন না। আপনি অর্ধেক কথা শুনে কখনোই কারোর বিচার করতে পারেন না। শুনে বিচার অফিসারের কথা তো না বললেই তো ভালো। আপনি নিজে কি করছেন বা কি করেছেন এটা কি ভুলে যাচ্ছেন? আপনি প্রতিনিয়ত আমাকে ঠকিয়েছেন, ঠকাচ্ছেন এবং ঠকিয়ে চলেছেন প্রতিনিয়ত। হ্যাঁ, আমি চেয়েছিলাম, আমি ফারহানকে বলেছিলাম। আপনি এত বড় একটা চাল চাললেন কেন? আপনি কেন এমনটা করলেন? কারণ আমি আপনাকে ভালোবাসি আবির। প্রথম দিন থেকে যখন আমি ফারহানের হবু বউ হিসেবে এই বাড়িতে এসেছিলাম, আমি আপনাকে দেখেছি। আপনি হয়তো আমার থেকে ছোট, কিন্তু আপনার জেদ, আপনার আবেগ সবকিছু আমাকে আকর্ষণ করেছিল। আপনি আমাকে ফাঁদে ফেলেছেন। আপনি আমার ভালোবাসা, আমার স্বপ্ন সব কিছু নিয়ে খেলা করেছেন। না, আমি খেলা করিনি। আমি আপনাকে আমার জীবন বানাতে চেয়েছিলাম। ফারহান যখন আমাকে বলল, আমি জানতাম আপনারা আমাকে মেনে নেবেন না। একমাত্র পথ ছিল বিয়ে। আমি জানতাম আপনার ঘৃণা একদিন ভালোবাসায় পরিণত হবে। আর আবির, আপনার সেই ঘৃণা তো এখন আর নেই, তাই না? আরিশার শেষ কথায় আবির থমকে গেল। আরিশা ঠিকই বলেছে, গত কয়েকদিন তার ঘৃণা সত্যিই কমে গেছে। আবির তার দিকে তাকিয়ে রইল। বুঝতে পারল এই নারী সত্যিই একজন ভয়ঙ্কর রোমান্টিক পরিকল্পনাকারী। আপনি আমাকে ঠকালেন। ঠকাইনি আবির, আমি আপনাকে জিতেছি। এখন বলুন, এই সত্য জানার পরেও আপনি আমাকে ঘৃণা করবেন নাকি আমার এই জেদকে ভালোবাসা হিসেবে গ্রহণ করবেন? আবির
আরিশার চোখের দিকে তাকালো। তার ভেতরে রাগ আর ভালোবাসার এক তুমুল যুদ্ধ শুরু হলো। সে বুঝলো এই খেলায় আরিশা প্রথম থেকেই জিতেছিল, তার আর কোনো পালানোর পথ নেই। আরিশার প্রশ্ন শুনে আবির কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে গেল। তার ভেতরে তখন একটা বিশাল ঝড় চলছে। নিলয়ের কাছ থেকে শোনা ঘটনা আর আরিশার স্পষ্ট স্বীকারোক্তি সবকিছু আবিরের মাথা ঘুরিয়ে দিচ্ছিল। সে নিজেকে প্রতারিত মনে করলো, কিন্তু একই সঙ্গে আরিশার অবিচল জেদ আর তার প্রতি গভীর ভালোবাসা আবিরকে মুগ্ধ করলো। আপনি এত বড় একটা ঝুঁকি নিলেন কেন? আপনি কি একবারও ভাবলেন না যে আমি হয়তো আপনাকে কখনোই ক্ষমা করব না? ভেবেছিলাম, কিন্তু আমি এটাও জানতাম আপনি আমাকে ঘৃণা করলেও আপনার একাকিত্বে আমি আপনার পাশে থাকবো। আর আমি জানতাম আপনার নরম মনের মানুষটির যত্ন নিলে আপনি আমাকে ভালোবাসতে বাধ্য হবেন। আপনার সেই উচ্চশিক্ষার স্বপ্ন, সেটাও তো আমার প্রেমের জাল আবির। আবির দেখল আরিশার চোখের কোণে কোনো ভয় নেই, আছে শুধু তীব্র আত্মবিশ্বাস এবং ভালোবাসা। সামিয়ার চলে যাওয়া এবং পরিবারের চাপের পর আরিশার এই চতুর্পূর্ণ যত্নই তাকে ধরে রেখেছিল, এবং তা এখন আবির বুঝতে পারল। সামিয়াকে আমি ভালোবাসতাম। চুপ, সামিয়ার প্রসঙ্গ আর তুলবেন না। আমি আপনার ভাইকে মেনে নিতে পারতাম না, কারণ আমি আপনাকে ভালোবাসতাম। আমার জেদ ছিল আপনাকে নিয়ে। এখন বলুন, আপনি কি আপনার জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্তকে সত্যি করে নেবেন? আবির আরিশার দিকে তাকালো। তার হাতে আর কোনো অস্ত্র নেই। উপেক্ষা, ঘৃণা, আরিশার চতুরতা সবকিছুর কাছে সে হেরে গেছে। এই নারী তার জীবনকে নরক বানানোর বদলে সুন্দরভাবে গুছিয়ে দিয়েছে। আরিশা, আমি জানি আপনি এখন আমাকে ঘৃণা করছেন না। আপনার চোখে আমি আমার জন্য ক্ষমা আর আকর্ষণ দেখতে পাচ্ছি। এখন আর লুকাবেন না, আমি আপনার স্ত্রী, আর আমি আপনার পাশে থাকতে চাই। আবির আর নিজেকে সামলাতে পারল না। সামিয়ার চলে যাওয়ার কষ্ট, পরিবারের অবিশ্বাস সব যেন আরিশার ভালোবাসার কাছে ফিকে হয়ে গেল। সে বুঝলো সে সত্যি সত্যি আরিশার প্রেমের জালে বাধা পড়ে গেছে। আপনি একজন অদ্ভুত মানুষ। আমি আর কোনো দিনও আপনার থেকে দূরে যেতে পারবো না। আমি আপনাকে ঘৃণা করতে চাইলেও পারছি না। আমার স্বামী, আমি জানতাম আমার জেদ কখনোই হার মানে না। আপনি আমাকে স্ত্রী হিসেবে মেনে নিয়েছেন আবির, এটাই আমার সব থেকে বড় জয়। আবির আর আরিশার এই জেদ এবং ভালোবাসায় নিজেকে সঁপে দিল। সে বুঝতে পারল তার সিনিয়র হবু ভাবি এখন তার রোমান্টিক স্ত্রী। তাদের মধ্যেকার সব দূরত্ব যেন এখন মুহূর্তে ঘুচে গেল। সেদিন রাতে আবির আর আরিশার কাছে আর দূরে থাকলো না। তাদের এক বিছানায় থাকাটা আর কোনো চুক্তি রইল না, বরং তা ভালোবাসা আর ভরসার সম্পর্ক হয়ে উঠল। পরদিন সকালে আবির যখন ঘুম থেকে উঠল, তখন দেখল আরিশা তার দিকে তাকিয়ে হাসছে। গুড মর্নিং স্বামী, আপনার জেদ আর আমার জেদ দুটোই আজ থেকে এক। গুড মর্নিং। আপনি আমার জীবনটা নিয়ে কত বড় একটা চাল চেলেছেন সেটা এখন বুঝতে পারছি, কিন্তু আমি খুশি আরিশা। খুশি? তাহলে এটাই হলো আমার প্রেমের জালের আসল ফল। আমি আপনাকে বলেছি আমি ভাঙা জিনিস জোড়া লাগাতে ভালোবাসি। আপনার জীবনের সব ভাঙা অংশ আমি জোড়া লাগিয়ে দিব। এরপর আরিশা আর আবির নিচে ডাইনিং টেবিলে গেল। তাদের দুজনের মুখে ছিল এক নতুন শান্তি এবং ভালোবাসা। আবিরের বাবা মা অবাক হয়ে তাদের দিকে তাকালেন। কি ব্যাপার, আবিরকে এত শান্ত আর খুশি লাগছে কেন? মনে হচ্ছে যেন সব ঠিক হয়ে গেছে। 1 মাসের শর্তের একদিনও পার হয়নি। আরিশা মেয়েটা জাদু জানে নাকি? বাবা মা, তোমাদের একটা কথা বলার ছিল। আরিশা, আমি ওকে আমার স্ত্রী হিসেবে মেনে নিয়েছি। আমাদের মধ্যে সব ভুল বোঝাবুঝি শেষ হয়েছে। আরিশা আমার জীবনে জোর করে আসেনি, সে আমার জীবনের সব থেকে সঠিক সিদ্ধান্ত। আবিরের এই কথা শুনে বাবা মা দুজনেই স্বস্তি পেলেন। আরিশা আবিরের পাশে দাঁড়িয়ে তার হাত ধরে হাসল। সে জানতো এই জয়ের কৃতিত্ব শুধু তার জেদ আর প্রেমের কৌশল নয়, আবির এখন পুরোপুরি তার দখলে। কয়েক সপ্তাহ পর আবির তার উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করলো। আরিশা সবকিছুতে তাকে সাহায্য করছিল। আবির তার ভার্সিটির প্রজেক্ট আর আরিশার বুদ্ধি কাজে লাগালো। তাদের সম্পর্ক এখন স্বামী স্ত্রীর সম্পর্ক থেকেও বেশি যেন তারা দুজন খুব ভালো বন্ধু। একদিন রাতে আবির আরিশাকে জড়িয়ে ধরে শুয়েছিল। আপনার এই জেদটা যদি না থাকতো তাহলে
আমার জীবনটা নষ্ট হয়ে যেত, সামিয়া চলে যেত, আর আমিও বাবা মায়ের কাছে মাথা নত করে থাকতাম। আপনি আমাকে বাঁচিয়েছেন আরিশা। বাঁচাইনি আবির, আমি শুধু আমার ভালোবাসার অধিকার ছিনিয়ে নিয়েছি। আপনি আমাকে সিনিয়র হবু ভাবি হিসেবে ঘৃণা করতেন, আর এখন আমি আপনার রোমান্টিক বউ। এটাই আমার গল্প। আরিশার চোখে সেই প্রথম দিনের মতোই জেদ, তবে এখন তার সঙ্গে মিশে গেছে গভীর ভালোবাসা। আবির বুঝতে পারল তার জীবনে আরিশাকে কোনো সমস্যা নয়, বরং সে ছিল তার জীবনের সবচেয়ে বড় সমাধান। আরিশা আর আবিরের সম্পর্ক এখন ভালোবাসায় পরিপূর্ণতায় ভরে গেছে। আবির আরিশাকে মন থেকে মেনে নিয়েছে। আরিশার জেদ এবং চতুরতা এখন আবিরের কাছে গভীর ভালোবাসার প্রমাণ। আবির তার উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, আর আরিশা সবকিছু গুছিয়ে দিচ্ছে। একদিন রাতে তারা দুজন বারান্দায় বসেছিল। বাইরে পূর্ণিমার চাঁদ জলজল করছে। আরিশা আবিরের কাঁধে মাথা রেখেছিল, আর আবির তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। আরিশা, জীবনটা সত্যি অদ্ভুত, তাই না? কিছুদিন আগেও আমি তোমাকে ঘৃণা করতাম, আর এখন তোমার পাশে এভাবে বসাটা আমার কাছে পৃথিবীর সব থেকে শান্তির জায়গা। ঘৃণা থেকেই তো তীব্র ভালোবাসার জন্ম হয় আবির। আর দেখুন, এখন তো আপনার জীবনের সব থেকে বড় স্বপ্ন পূরণ হতে চলেছে। আমি সব সময় আপনার পাশে আছি। ঠিক তখনই আবিরের ফোনটা বেজে উঠল। স্ক্রিনে একটা সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন ভেসে উঠল। আবির ফোনটা হাতে নিয়ে দেখলো তার তার পুরনো ভালোবাসা সামিয়ার একটি পোস্ট। আবির দ্রুত নোটিফিকেশনে দেখলো সামিয়া তার বাগদানে ছবি পোস্ট করেছে। নোটিফিকেশনটি দেখে একটা নিঃশ্বাস হাসি হাসলো। নোটিফিকেশনটা দেখে এক নিঃশব্দ হাসি আসলো, যা আরিশার চোখ এড়ালো না। কি হলো আবির, এমন নিঃশব্দ হাসি কেন? কিসের নোটিফিকেশন? আমাকে দেখতে দিন তো। না, কিছু না, মানে একটা নোটিফিকেশন ছিল, কিন্তু এখন আর কিছু মনে হচ্ছে না। আপনি আমার কাছে কিছু লুকাবেন না আবির, বিশেষ করে যখন আপনি এমন হাসেন। বলুন, কিসের পোস্ট ছিল? সামিয়ার? হ্যাঁ, সামিয়ার। সে এঙ্গেজড হয়েছে আর বাগদানের ছবি পোস্ট করেছে। ও, এখন বলুন, আপনি কেন হাসলেন? আপনার কি খারাপ লাগছে না? এটাই তো মজার বিষয় আরিশা। এই মুহূর্তে আমার একটু খারাপ লাগছে না, বরং এক ধরনের অদ্ভুত শান্তি লাগছে। মনে হচ্ছে যেন আমি একটা খুব বড় বোঝা থেকে মুক্তি পেলাম। বোঝা? হ্যাঁ, সামিয়া যখন আমাকে ছেড়ে চলে গেল, আমার ভেতরে একটা গিল্টি ফিলিং কাজ করত। মনে হতো এই বিয়েটা না হলে হয়তো আমি ওকে ফিরে পেতাম। আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, এই ভাবনাটা আমার মাথায় বারবার আসতো। আমি মনে করতাম আরিশা আমার জীবনে ভুল করে এসেছে। আরিশার দিকে তাকিয়ে চোখে ভালোবাসা নিয়ে, কিন্তু যখন আপনি আমার জীবনে এলেন, আপনার জেদ, আপনার যত্ন, আর শেষে আপনার সেই প্ল্যান, সব মিলিয়ে আমি এখন সত্যিটা বুঝতে পারছি। সামিয়া আমাকে সন্দেহ করেছিল, সে আমাকে বিশ্বাস করতে পারেনি। আর আজ যখন সে নিজে থেকে এগিয়ে গেল, আমার আর কোনো গিল্টি নেই। আমার সেই পুরনো ভালোবাসার দায় থেকে আমি মুক্তি পেলাম। আমার কাছে এখন আর আপনি ভুল নন আরিশা, আপনি আমার ভাগ্য। আবিরের কথা শুনে আরিশার চোখে জল চলে এলো। আবিরের এই স্বীকারোক্তি ছিল তার প্রেমের চালে চূড়ান্ত জয়। আমি আপনাকে ভালোবাসি আবির। আমি চেয়েছিলাম আপনি আপনার জীবনের সমস্ত দ্বিধা থেকে মুক্তি পান। আপনি যখন এই সম্পর্ক থেকে মুক্তি চাইতেন, আমার খুব কষ্ট হতো, কিন্তু আমি জানতাম একদিন আপনি বুঝবেন আমি আপনাকে মুক্তি দিতে আসিনি, আমি আপনাকে সম্পর্ক দিতে এসেছি। আপনি আমার জীবনকে নতুন করে দিয়েছেন আরিশা। আমার স্বপ্ন, আমার ভবিষ্যৎ, আমার শান্তি, সব কিছু এখন আপনি। আর সামিয়ার এঙ্গেজমেন্টের খবরটা আমার জন্য এখন অতীতকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর মতো। সেদিন রাতে চাঁদ আরও উজ্জ্বল ছিল। আবির আর আরিশার সম্পর্কের সমস্ত দ্বিধা আর গ্লানি কাটিয়ে পূর্ণতা পেল। তাদের মধ্যে এখন আর কোনো লুকানো সত্য নেই, নেই কোনো পুরনো ক্ষত, শুধু আছে গভীর ভালোবাসা আর ভবিষ্যতের স্বপ্ন। আবির আরিশার কাঁধে মাথা রেখে চাঁদ দেখতে লাগলো। তাদের মনে হলো তারা সিনিয়র হবু ভাবি সত্যি তার জীবনের সবচেয়ে রোমান্টিক এবং প্রয়োজনীয় বউ।
সামিয়ার এঙ্গেজমেন্টের খবরটা আবিরকে পুরোপুরি মুক্ত করে দিয়েছে। এখন আরিশাকে কাছে তার ভালোবাসার পূর্ণ স্বীকৃতি দিতে আবিরের কোনো দ্বিধা নেই। তারা দুজন বারান্দায় বসে চাঁদ দেখছিল। আরিশা আবিরের বুকের উপরে মাথা রেখেছে। আবিরের হাত আলতো করে আরিশা ছুলে। আচ্ছা, তুমি আমাকে প্রথম কবে পছন্দ করেছিলে আরিশা? ফারহান ভাইয়ের সঙ্গে যখন তোমার বিয়ে ঠিক হয়েছিল তখনও? হ্যাঁ, তখন থেকেই। তুমি যখন বাড়িতে আসতে তখন আমি আড়াল থেকে তোমাকে দেখতাম। তুমি সব সময় খুব রাগী, জেদি আর একটু উদাস থাকতে, কিন্তু তোমার চোখ বলতো তুমি ভেতরে ভেতরে খুব একা। আর তুমি সেই জেদি ছেলেটাকেই ভালোবেসে ফেললে? হ্যাঁ, তুমি যখন ফারহানের সঙ্গে আমার কথা বলার সময় হঠাৎ এসে কিছু নিয়ে তর্ক করতে, তখন আমার মনে হতো এই ছেলেটা আমাকে ভালোবাসুক আর না বাসুক, এ আমার মনোযোগ কাটতে জানে। ফারহানকে আমি যতই হ্যাঁ বলি না কেন, আমার মন তোমার দিকেই ছিল। আর সেই জন্যই তুমি এত বড় একটা চাল চেলেছিলে, আমার ভাইয়ের সঙ্গে মিলে আমাকে ফাঁদে ফেললে। ফাঁদ নয় আবির, ওটা ছিল আমার সাহসী ভালোবাসা। আমি জানতাম তোমার মতো একটা জেদি মানুষকে সহজে পাওয়া যাবে না, তাই ঝুঁকি নিয়েছিলাম। কিন্তু এখন তো আমার সবচেয়ে বড় জেদ পূরণ হয়েছে। এখন তুমি শুধু আমার। তুমি আমাকে জিতছো আরিশা। আমি তোমাকে এত ঘৃণা করতাম, তবুও তুমি রোজ আমার যত্ন নিতে, আমার স্বপ্নকে নিজের স্বপ্ন বানাতে। সামিয়া যখন চলে গেল তুমি তখন আমার সবচেয়ে বড় ভরসা হয়ে এলে। আমি তোমার কাছে কৃতজ্ঞ। খবরদার, আমার কাছে কৃতজ্ঞতা নয়, ভালোবাসা চাই। আর কোনোদিন আমার কাছে কৃতজ্ঞতার কথা বললে কিন্তু আমি রাগ করব। আমার সমস্ত জেদ, সমস্ত কৌশল সবই ছিল তোমাকে কাছে পাওয়ার জন্য। আমি তোমার স্ত্রী হতে চেয়েছিলাম, করুণার পাত্রী নয়। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে অনেক ভালোবাসি আরিশা। এই যে আমি এখন বিদেশে পড়তে যাচ্ছি, এই স্বপ্নটা তোমার জন্য পূরণ হচ্ছে। তুমি আমার জীবনে আশীর্বাদ হয়ে এসেছো। আপনি আমার স্বপ্ন। আপনি ভালো করে পড়াশোনা করে আসুন। আমি এখানে আপনার জন্য আপনার বাড়ি, পরিবার আর আপনার ভালোবাসা আগলে রাখবো। আর আপনার জন্য আমি প্রতিদিন নতুন নতুন রোমান্টিক প্ল্যান করব। নতুন প্ল্যান? এবার কি প্ল্যান আছে আপনার? এখন প্ল্যান হলো আপনি আমাকে জড়িয়ে ধরে সারা রাত চাঁদ দেখবেন, আর যখন আপনি বিদেশে থাকবেন তখন আমরা ভিডিও কলে সারা রাত চাঁদ দেখব। আমার ভালোবাসার জাল এখন আরো লম্বা হবে আবির। আবির আরিশাকে শক্ত করে জড়িয়ে ধরল। তাদের কথা ফুরালো না। চাঁদনি রাতে তাদের একান্ত আলাপচারিতা আরও রোমান্টিক হয়ে উঠল। আবির বুঝতে পারল তার সিনিয়র হবু ভাবি সত্যি এখন তার জীবনের সবচেয়ে রোমান্টিক স্ত্রী। আবির আরিশাকে বিছানায় নিয়ে এলো। ঘরের হালকা আলোয় আরিশার মুখটা আরও মায়াবী লাগছিল। আমার রোমান্টিক বউ, আপনি আমার জীবনের সব থেকে সুন্দর দুর্ঘটনা। দুর্ঘটনা নয় আবির, আমি আপনার জন্য তৈরি হওয়া পরিকল্পিত ভাগ্য। আর এখন আপনি আমাকে আপনার ভালোবাসার অধিকার দিন। আবির আরিশাকে কপালে, চোখে, গালে আলতো করে চুমু খেল। তাদের মধ্যেকারের সমস্ত অভিমান, ভুল বোঝাবুঝি সবকিছু ভালোবাসার কাছে হেরে গেল। এই রাতে আরিশা আর আবিরের সম্পর্ক পরিপূর্ণ হলো। তারা দুজনেই বুঝল যে চাতুর্য আর ভালোবাসা মিলে তাদের জীবনে এক নতুন এবং সুন্দর গল্পের জন্ম দিয়েছে। আবির আরিশাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। তাদের একান্ত আলাপচারিতা শেষ হলেও দুজনের হৃদয় তখন ভালোবাসার উষ্ণতায়। পরের সপ্তাহে আবিরের আমেরিকা যাওয়ার কথা। আরিশার চোখে মুখে সেই বিদায়ের আঁচড়। তুমি এত চুপ করে আছো কেন আরিশা? কিছু না আবির, শুধু ভাবছি আর মাত্র কয়েকটা দিন আপনি চলে গেলে আমার কেমন লাগবে। আমিও ভাবছি তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো। সত্যি বলতে এই মুহূর্তে আমার মনে হচ্ছে আমার উচ্চশিক্ষার স্বপ্নটা তোমার থেকে বেশি দামি নয়। কি বলছেন আপনি? মজা করছেন? উচ্চশিক্ষার স্বপ্ন এটা আপনার ভাইয়ের স্বপ্ন ছিল, আপনার ভবিষ্যৎ। আপনি এমন কথা বলবেন না। আমি সত্যি বলছি আরিশা, সামিয়ার চলে যাওয়ার পর আমার একমাত্র জেদ ছিল বিদেশে যাওয়া। কিন্তু এখন আমি বুঝতে পারছি আমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো তুমি। আমার আর বিদেশ যাওয়ার দরকার নেই। আমি আরিশাকে রেখে আমেরিকা যাব না। আপনি কি বলছেন? পাগল হয়ে গেছেন? বাবা মা তারা কি ভাববেন? আর এত প্রস্তুতি? বাবা মা হয়তো রাগ করবেন, কিন্তু আমি
তাদের বোঝাতে পারবো আরিশা, আমি দূরে গিয়ে 4 বছর শুধু কষ্ট পেতে চাই না। তোমার সেই প্রেমের জাল এখন এত শক্ত হয়েছে যে আমি আর এক মুহূর্তের জন্যেও তোমার কাছ থেকে দূরে থাকতে পারবো না। আমার উচ্চশিক্ষার দরকার নেই, আমার তোমাকে দরকার। আমি এখানেই তোমার সঙ্গে ব্যবসা শুরু করব বা ভার্সিটিতে চাকরি খুঁজবো। আবিরের এই সিদ্ধান্ত আরিশাকে প্রথমে ভয় পেলেও তার ভেতরটা একটা গভীর সুখ অনুভব করলো। সে আবিরকে এত গভীরভাবে ভালোবাসে যে সে তার সব থেকে বড় স্বপ্ন ছেড়ে তাকে কাছে থাকতে চাইছে। আমি আপনাকে অনেক ভালোবাসি আবির, কিন্তু আপনি আপনার স্বপ্নটা বিসর্জন দেবেন না। আমরা এর একটা সমাধান বের করব। আপনি 1 বছর পর আমাকে আপনার কাছে নিয়ে যেতে পারবেন, কিন্তু এখন আপনার যাওয়াটা খুব দরকার, আমার জন্য হলেও। আরিশাকে আলতো করে সরিয়ে তার দিকে দুষ্টু চোখে তাকিয়ে বলে, সমাধান তো একটা আছেই, কিন্তু সেটা একটু রোমান্টিক। কি সমাধান? আমি বিদেশে যাব ঠিকই, কিন্তু তোমাকে আমার সঙ্গে নিয়ে যাওয়ার জন্য আমি আরও একটা উপায় খুঁজে বের করতে পারি। কিন্তু তার জন্য আগে তোমার উপর আমার অধিকারটা আরেকটু পাকাপোক্ত করতে হবে। কি বলছেন আবির? তুমি আমার রোমান্টিক বউ, তুমি আমার সব থেকে প্রিয় বই, আর আমি সেই বইয়ের সব থেকে প্রিয় পাতাটা প্রতিদিন পড়তে চাই। আমার জীবনটা এখন তোমার প্রেমের জাল দিয়ে ঢাকা, আর এই জালটা আমি আরও শক্ত করে বাঁধতে চাই, যাতে আমেরিকা গিয়েও আমি প্রতিদিন তোমার কথা মনে করি আর তাড়াতাড়ি ফিরে আসি। চোখ নামিয়ে আলতো করে আবিরের বুকে ধাক্কা দিয়ে বলে, আপনি খুব খারাপ। আপনার মাথায় সব সময় এমন বুদ্ধি খেলা করে। দুষ্টু বুদ্ধি নয় আরিশা, এটা হলো স্বামীর অধিকার। তুমি আমার সিনিয়র হবু ভাবি ছিলে, এখন আমার স্ত্রী, আর এই অধিকার আমি ছিনিয়ে নিতে জানি, ঠিক যেমন তুমি তোমার অধিকার ছিনিয়ে নিয়েছিলে। আবিরকে রোমান্টিক এবং দুষ্টু কথায় আরিশা লজ্জায় লাল হয়ে গেল। সে আর কোনো কথা বলতে পারল না, শুধু আবিরের বুকে মুখ লুকালো। আবিরের জীবনে এখন আর কোনো গ্লানি নেই কোনো পুরনো কষ্ট। আজ শুধু আরিশার জেদি ভালোবাসা, তাদের ভবিষ্যতের স্বপ্ন। আবির বুঝতে পারল তার জীবনে আরিশা কোনো সমস্যা নাই, বরং সে ছিল তার জীবনের সবচেয়ে বড় সমাধান। আরিশাকে এমন লজ্জা পেতে দেখে আবির একটু লজ্জা বাড়িয়ে দেওয়ার জন্য আরিশার কানে কানে বলল, আচ্ছা, অনেক তো হলো লুকোচুরি, এবার কি আমরা আমাদের ভালোবাসাটা প্রকাশ করতে পারি? আমাকে কি দেবে সে অধিকার তোমাকে ভালোবাসার? দেখো, আমাদের সম্পর্কে অনেক টানাপড়া গিয়েছে, আমি আর চাই না দূরত্ব বাড়াতে। আমি আমাদের মধ্যে দূরত্বটা কমিয়ে দিতে চাই। তুমি কি প্রস্তুত আছো সব আবদার মেনে নেওয়ার জন্য, আমাকে ভালোবাসার অধিকার দেওয়ার জন্য? আমি তো অনেক আগেই তোমাকে ভালোবেসেছি, যবে থেকে তোমার মায়ায় পড়ে গেছি। আমি এখন শুধু তোমার একান্ত ব্যক্তিগত সম্পদ। আমি তোমার ছিলাম, তোমার আছি, আর তোমারই থাকবো। আমি তো কখনো আমাকে ভালোবাসতে বাধা দিইনি বা বারণ করিনি। আরিশার বলা প্রতিটা কথা শুনে আবির বুঝতে পারে সে আরিশাকে ঠিক কতটা কষ্ট দিয়েছে। সে শুধু শুধু মোহের পিছনে ছুটে বেড়াচ্ছিল, কিন্তু তার ভালোবাসার মানুষ তার জন্য ঠিক কতটা কষ্ট সহ্য করেছে, কতটা ত্যাগ সহ্য করেছে, তার সে সিদ্ধান্ত নিল আর এই দূরত্ব রাখবে না। তাদের মধ্যে কার দূরত্ব সে বুঝিয়ে দেবে, সে আর কোনো কষ্ট পেতে দিবে না তার প্রিয়তমা স্ত্রীকে। তাই সে আর সময় নষ্ট না করে আরিশাকে উঠে কোলে তুলে এবং তার চোখের দিকে গভীরভাবে তাকিয়ে থেকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর সে হুট করে এসে তার হাতে হালকা করে চুমু দেয়। আরিশার হাতে চুমু দেওয়ার সাথে সাথে আরিশা আবেগে নিজের চোখ বন্ধ করে নেয় এবং আগের প্রতিটা অনুভূতি সে অনুভব করার চেষ্টা করে, এবং তার এত কাঙ্ক্ষিত আজ চলে এসেছে তার জীবনে। আরিশার চোখ বন্ধ করার সাথে সাথেই আবির আরিশা দু চোখের পাতায় হালকা করে জড়িয়ে যায়। মুহূর্তে আরিশা আবিরকে শক্ত করে জড়িয়ে ধরে। আরিশা আবিরকে শক্ত করে জড়িয়ে ধরে নিতেই আবির হালকা করে হাসে। সে হাসি হয়তো আরিশা দেখতে পেল না, কিন্তু মনে মনে অনুভব করলো। এরপর আবির আরিশার কানে কানে বলল, তাহলে মিসেস আবির, আপনি মিস্টার আবিকে খুব গভীরভাবে নিজের অস্তিত্বের মধ্যে মিশিয়ে নিতে প্রস্তুত? ভেবে দেখুন,
একবার যদি নিজের মধ্যে হারিয়ে যাওয়ার অধিকার দাও তাহলে কিন্তু আর আলাদা হওয়ার কোনো সুযোগ নেই। তখন আপনি চাইলেও আর পারবেন না আমাকে নিজের থেকে আলাদা করতে। আমি চাইও না আপনাকে নিজের থেকে আলাদা করতে। আমি চাই আপনি সারা জীবন আমার সাথে আমার অস্তিত্ব তোমাতে মিশিয়ে রাখতে। আবির আরিশার কথা শুনে হালকা করে মিষ্টি একটা হাসি দিল এবং আরিশাকে হুট করে নিজের কোলে তুলে নিল। ছাদ থেকে নিজেদের ঘরে এসে অগ্রসর হতে থাকে আরিশা। একবার আবিরের চোখের দিকে তাকিয়ে বুঝতে পারে আগে আজ তার নিজের নিয়ন্ত্রণে নেই। এরপর সে লজ্জা পেয়ে আবিরের বুকে মাথা রেখে আবিরের গলা জড়িয়ে ধরে।